আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম Welcome to the brand management class. We are going to start chapter 2 of this course. The name of the book is Strategic Brand Management. The name of the chapter is Customer Based Brand Equity and Brand Positioning. In brief, we say Customer Based Brand Equity as CBBE. This chapter is divided into two parts. Number one is customer-based brand equity, and number two is brand positioning. So let us start from the customer-based brand equity part. Customer-based brand equity, brand positioning. What will we discuss on customer-based brand equity in this part? The main discussing issue of this part is brand awareness and brand image, as well as the brand resonance model. আমরা কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটিতে দুটো অংশ আলোচনা করব, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। At the same time, in the second part, brand positioning, we will discuss on three issues: competitive frame of reference, identifying pops and pods, setting brand mantra. At the same time, we will discuss three other models: brand positioning model, brand resonance model, brand value chain model. Three models I'm repeating: brand positioning model, brand resonance model, and brand value chain model. তো তাহলে এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয়গুলো আমরা আরেকবার সংক্ষেপে একটু দেখি। এই চ্যাপ্টারটা মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি আর একটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং, যেটাকে আমরা বলি সিবিবিই, আর এর সাথে আছে ব্র্যান্ড পজিশনিং। দ্বিতীয়ত আমরা বলবো যে এই ব্র্যান্ড সিবিবিই বা কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটিকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হলো ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে আবার দুটো ভাগ আছে, ব্র্যান্ড রিকগনিশন, ব্র্যান্ড রিকল, আর ব্র্যান্ড ইমেজের মধ্যে ব্র্যান্ড অ্যাট্রিবিউটস এন্ড ব্র্যান্ড বেনিফিটস। অন্যদিকে সেকেন্ড পার্ট যেটা ব্র্যান্ড পজিশনিং, সেখানে আমরা তিনটা জিনিস মূলত বলবো, পজিশনিং এর তিনটা ধাপ। প্রথমত আইডেন্টিফাইং দ্য কম্পিটিটিভ ফ্রেম অফ রেফারেন্স, দ্বিতীয়ত আইডেন্টিফাইং পপস এন্ড পডস, এবং তৃতীয়ত সেটিং ব্র্যান্ড মন্ত্র। এই দুটো পার্টের পাশাপাশি আমরা আরো তিনটা মডেল আলোচনা করব। এটাও মূলত দ্বিতীয় পার্টেরই একটা সেগমেন্ট বলা যায়, সেটা হচ্ছে থ্রি মডেলস। নাম্বার ওয়ান ব্র্যান্ড পজিশনিং মডেল, নাম্বার টু ব্র্যান্ড রিজনেন্স মডেল, এন্ড নাম্বার থ্রি ব্র্যান্ড ভ্যালু চেইন মডেল। জি, তো মোটামুটি এই হচ্ছে আমাদের আলোচনা। তো আমাদের সারসংক্ষেপ বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা বা অস্পষ্টতা? No, sir. ওকে, সো লেট আস গো টু দ্য ডিটেইলড ডিসকাশন। আমরা ডিটেইলড ডিসকাশনে চলে যাচ্ছি। শুরুতেই হচ্ছে প্রথম অংশ, কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি। এই কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটির ডেফিনিশনটা আমরা একটু জেনে নেব। The definition of customer based brand equity is that the differential effect that brand knowledge has on consumer responses to the marketing of that brand. I'm repeating, the differential effect, যে ভিন্ন ধরনের একটি প্রভাব that brand knowledge has on consumer response. কনজিউমাররা যখন রেসপন্স করে, তাদের রেসপন্সের মধ্যে তাদের যে ব্র্যান্ড নলেজটা আছে, সেই নলেজের কারণে যে ভিন্ন ইফেক্টটা পড়ে, কিসের উপরে পড়ে? টু দ্য মার্কেটিং অফ দ্য ব্র্যান্ড। ওই কোম্পানির ব্র্যান্ডের মার্কেটিং এর সময়, অর্থাৎ ব্র্যান্ড মার্কেটিং করতে গেলে কাস্টমারের মধ্যে থাকা ব্র্যান্ড নলেজ কাস্টমারদের আচরণে যে ভিন্ন ইফেক্ট তৈরি করে, সেই ভিন্ন বা বাড়তি ইফেক্টটুকুই হচ্ছে কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি। আমি আবারও বলছি, একজন কনজিউমারের কাছে বা একজন কাস্টমারের কাছে যখন একটা কোম্পানি বিজ্ঞাপন দেয় অথবা কোনো একটা
ব্র্যান্ড মার্কেটিং প্রোগ্রাম তার সামনে তুলে ধরে, সেই সময় কাস্টমার যে এই ব্র্যান্ডের প্রতি একটু বাড়তি ধরনের বা ভিন্ন ধরনের আচরণ করে। আচরণ বলতে এখানে আমরা কেনার ক্ষেত্রে, মানে দেখার ক্ষেত্রে, আগ্রহ প্রকাশ করার ক্ষেত্রে, দামের ক্ষেত্রে, যে অন্য ব্র্যান্ডের চেয়ে এই ব্র্যান্ডের প্রতি যে ভিন্ন একটু আচরণ করে, সেই ভিন্ন অংশটুকুকে আমরা বলছি ব্র্যান্ড ইকুইটি। আমরা যদি উদাহরণে যাই, যেমন দুটো ব্র্যান্ড, এই দুটো ব্র্যান্ড এর ক্ষেত্রে নাম শোনার সাথে সাথে বা এই দুটো ব্র্যান্ডের যখন প্রশ্ন আসে কাস্টমারের কাছে যে হুইচ ওয়ান ইউ উইল চুজ, তো তখন কাস্টমারের আচরণে দুইটার ক্ষেত্রে দুই ধরনের ভিন্নতা দেখা দেয়। এই ভিন্নতাটুকুকেই আমরা বলবো ব্র্যান্ড ইকুইটি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ক্ষেত্রে তার যে আগ্রহ অথবা তার যে বাড়তি দাম দেওয়ার আগ্রহ তৈরি হয়, যমুনা ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে তার যতটুকু আগ্রহ অথবা অতিরিক্ত দাম দেওয়ার বা অতিরিক্ত খরচ করে হলেও এখানের সেবা নেওয়ার যে আগ্রহ তৈরি হয়, দুটোর মধ্যে অবশ্যই ভিন্ন হবে। সেই ভিন্নতাটুকুই হচ্ছে ওই কোম্পানির ব্র্যান্ড ইকুইটি। আমরা কি উদাহরণটা ক্লিয়ার? আইফোনের ক্ষেত্রে যে আইফোনের মার্কেটিং এর পরবর্তীতে কাস্টমারের আইফোনের প্রতি যে রেসপন্সটা, যে একটু ভিন্ন ধরনের রেসপন্স, আর রিয়েলমি এর মার্কেটিং এর এগেইনস্টে কাস্টমারের যে রেসপন্সের ভিন্নতা, এই ভিন্ন অংশটুকুই হচ্ছে ওই কোম্পানির ব্র্যান্ড ইকুইটি। এক্ষেত্রে আইফোনের ব্র্যান্ড ইকুইটির ওজন আর রিয়েলমির ব্র্যান্ড ইকুইটির ওজন অবশ্যই সেম হবে না, কোনোটা বেশি বা কোনোটা কম, তাই তো? তো এই যে বাড়তি কাস্টমারের পক্ষ থেকে রেসপন্সটুকু অর্জন, এই অর্জনটুকুকে আমরা বলছি কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি। এম আই ক্লিয়ার প্লিজ? জি স্যার। তো আমরা ডেফিনেশনটাকে থেকে আমরা তিনটা পয়েন্ট বের করে আনতে পারি। The differential effect that brand knowledge has on consumer responses to the marketing of that brand. এখান থেকে আমরা পাই একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইফেক্ট, যে একটু বাড়তি বা ভিন্ন একটা প্রভাব। দ্বিতীয়ত হচ্ছে ব্র্যান্ড নলেজ। তৃতীয়ত হচ্ছে কনজিউমার রেসপন্স। এই তিনটা পয়েন্ট আমরা এখান থেকে বের করি। তো ডিফারেন্সিয়াল ইফেক্টে আমরা মোটামুটি বুঝেছি যে কাস্টমারের মধ্যে যে ব্র্যান্ডের নাম শোনার সাথে সাথেই ওটার প্রতি একটা ভিন্ন ধরনের প্রভাব তার মনের মধ্যে পড়ে, এবং সেটা তার আচরণে শেষের যেটা কনজিউমার রেসপন্স, সেই রেসপন্সে ফুটে ওঠে। এবং সেটার মূল কারণটা হচ্ছে ব্র্যান্ড নলেজ। ওই ব্র্যান্ড সম্পর্কে কাস্টমার যা জানে, সেই জানার কারণেই ওই ব্র্যান্ডের প্রতি তার ভিন্নতা ফুটে ওঠে। আপনি যখন একটা নতুন ধরনের প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, সাপোজ ওই প্রোডাক্ট আপনার জীবনে কোনোদিন লাগে নাই, একটা টেকনিক্যাল প্রোডাক্ট, যেমন আপনি একটা এসএসডি কিনতে যাচ্ছেন ল্যাপটপের জন্য, আপনি জীবনে কখনো এসএসডি নামও শোনেন নাই, শুনেছেন রিসেন্টলি কেউ একজন বলেছে যে এসএসডি কিনলে আপনার ল্যাপটপ ফাস্ট হবে। তো এই এসএসডি কিনতে গিয়ে আপনার মধ্যে যে একটা নাম শুনলেন, একটা হচ্ছে ডাব্লিউডি, এসএসডি বিক্রিকারী কোম্পানি, একটা হচ্ছে ডাব্লিউডি, আর একটা হচ্ছে মনে করেন ইস্ট, একটা হলো ওয়েস্টার্ন আর একটা হলো ইস্টার্ন। এই দুটোর একটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। তো এই দুটো যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনার কিন্তু এই দুটোর ব্যাপারে কোনো ধরনের ভিন্ন প্রভাব আপনার মনের মধ্যে তৈরি হবে না। বাট আরো একজন আপনার সাথে সাথে সে আগে থেকেই জেনে গেল যে ডাব্লিউডি গ্রিন, ব্লুটার দাম হচ্ছে বেশি, ব্লুটা একটু ভালো আর গ্রিনটা হচ্ছে একটু খারাপ, একটু মানে লো কোয়ালিটি। তো তখন আপনি দোকানে গিয়ে ডাব্লিউডি, তো ডাব্লিউডি ব্লু এর প্রতি আপনি যে বাড়তি 200 বা 300 টাকা বেশি দিয়ে হলেও সেটা কিনতে আপনার আপত্তি নেই। এই যে আপনি আচরণে একটু ভিন্নতা প্রকাশ করলেন, মানে আপনার প্রতিবেশী আরেকজন, এর কারণ তার কাছে ব্র্যান্ড নলেজ আছে ওই দুটো ব্র্যান্ড সম্পর্কে। অন্যদিকে আপনি যেহেতু ওই গ্রিন আর ব্লু কোনটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তো দুটোই আপনার কাছে সেম মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনার কাছে এখানকার ব্র্যান্ড নলেজ হচ্ছে জিরো। এখান থেকে আমরা একটা উপসংহারে পৌঁছলাম যে
কাস্টমারের কাছে যে ব্র্যান্ড নলেজটা থাকে সেই নলেজের কারণেই তার আচরণে ভিন্নতা প্রকাশ পায় মার্কেটিং, যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং বা মার্কেটিং অ্যাক্টিভিটিস এর কারণে, অ্যাক্টিভিটিস এর এগেইনস্টে। তো আমরা বলতে পারি যে ব্র্যান্ডিং এর মূল যে ক্যাটালিস্ট, যে অনুঘটক, সে হচ্ছে ব্র্যান্ড নলেজ। ব্র্যান্ড নলেজের কারণেই কাস্টমাররা ব্র্যান্ডের প্রতি, কোনো একটা ব্র্যান্ডের প্রতি ঝুঁকে পড়ে, কোনো একটা ব্র্যান্ডের প্রতি সে বাড়তি একটা মানে আগ্রহ অনুভব করে, কোনো একটা ব্র্যান্ডের প্রতি সে তুলনামূলক কম আগ্রহ অনুভব করে। এটাই হচ্ছে ব্র্যান্ড নলেজের প্রভাব। এবং এই অংশটুকুকে আমরা বলছি কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি। এই যে বাড়তি অংশটুকু বা বাড়তি যে প্রভাবটুকু পড়ে। ক্লিয়ার? বাংলাদেশে যখন কোনো একটা বিদেশি কেউ আসে এবং সে যখন এখানে এসে তার একটা মোবাইল সিম কিনতে হয় এই দেশীয়, তখন গ্রামীণ আর বাংলা লিংক দুটোর ব্যাপারেই তার সেম অনুভূতি থাকে। আর আপনি যখন কিনতে যান তখন আপনি গ্রামীণে বাড়তি পয়সা দিয়ে এর কল চার্জ থাকা সত্ত্বেও এটা কিনতে আপনার বাধে না, কারণ আপনি জানেন ইউ হ্যাভ দ্য নলেজ অন দ্যাট সার্টিন ব্র্যান্ড। এই যে নলেজটুকু, এই নলেজটুকুর কারণেই কনজিউমারদের রেসপন্সে ভিন্নতা আসে এবং কোম্পানিগুলো ডিফারেন্সিয়াল ইফেক্ট রিসিভ করে কাস্টমারদের পক্ষ থেকে। আমার মনে হয় আমরা ব্র্যান্ড ইকুইটি বা কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি বা কনজিউমার বেসড ব্র্যান্ড ইকুইটি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ অন কনজিউমার বেসড ব্র্যান্ড ইকুইটি অর সিবিবিই? জি। তো আমরা এ পর্যায়ে দেখব ওই ব্র্যান্ড নলেজের সম্পর্কে বিস্তারিত যাব একটু পরেই। তার আগে আমরা আলোচনা করছি যে ব্র্যান্ড ইকুইটি অ্যাজ এ ব্রিজ। এই যে ব্র্যান্ড ইকুইটির সংজ্ঞা আমরা বললাম, সেই ব্র্যান্ড ইকুইটিটা আসলে একটা ব্রিজ হিসেবে কাজ করে। ব্র্যান্ড ইকুইটি কিসের ব্রিজ হিসেবে কাজ করে? সেটা হচ্ছে অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতের সাথে, কোম্পানির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করে। ব্র্যান্ডস অ্যাজ এ রিফ্লেকশন অফ দ্য পাস্ট। আপনার এই ব্র্যান্ডটা গত 5 বছর, 7 বছর, 30 বছরের ধারাবাহিকতায় এই পর্যায়ে এসেছে, সেটা এই ব্র্যান্ডের মাধ্যমেই কাস্টমারদের জানতে পারে বা কাস্টমারদের মাথায় থাকে যে এটা গত 30 বছর ধরে এই ধরনের সার্ভিস দিচ্ছে। ব্র্যান্ডস অ্যাজ এ ডিরেকশন ফর দ্য ফিউচার। এবং ভবিষ্যতে আপনি যখন কোনো কিছু বের করবেন সেটাও আপনার এই ব্র্যান্ড নলেজটা বা আপনার এই যে ব্র্যান্ডের হিস্ট্রি, এই হিস্ট্রিটা আপনার ভবিষ্যৎকে মসৃণ করার কাজ করবে। তো আমরা বলছি যে ব্র্যান্ড ইকুইটি অ্যাজ এ ব্রিজ হিসেবে কাজ করে, সেই ধরনের দুটো আলোচনা আছে। একটা হলো ব্র্যান্ডস অ্যাজ এ রিফ্লেকশন অফ দ্য পাস্ট, আর একটা হচ্ছে ব্র্যান্ডস অ্যাজ এ ডিরেকশন ফর দ্য ফিউচার। তো এই দুটো জিনিস কি আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে? ব্র্যান্ড ইকুইটি যে ব্রিজ হিসেবে কাজ করে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে, সেটা হচ্ছে মেকিং এ ব্র্যান্ড স্ট্রং, ব্র্যান্ড নলেজ। যদি আপনি ব্র্যান্ডকে স্ট্রং করতে চান, ইফ ইউ লাইক টু মেক ইউর ব্র্যান্ড স্ট্রং, তাহলে আমরা একটু আগে ডেফিনেশনে যে দেখলাম ব্র্যান্ড নলেজ, সেই ব্র্যান্ড নলেজটা কাস্টমারের মাথায় যত বেশি গেঁথে দেওয়া যায়, কাস্টমারের মধ্যে ব্র্যান্ড নলেজের দাপট আপনি যত বেশি তৈরি করতে পারবেন, তত আপনি আশা করতে পারেন আপনার ব্র্যান্ডটা স্ট্রং হবে। নলেজ শব্দটা তো অনেক ব্যাপক, তাই না? জ্ঞান, নলেজ শব্দটা অনেক ব্যাপক। তো আসলে আমরা নলেজের পার্ট গুলো একটু দেখি। শুরুতে যে আলোচনাটা করেছিলাম, ব্র্যান্ড নলেজ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড ইমেজ, এই দুটো হচ্ছে ব্র্যান্ড নলেজের পার্ট। ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা, ব্র্যান্ড সম্পর্কে একটা সেপারেট ইমেজ বা একটা ব্র্যান্ডের ভাবমর্যাদা, ব্র্যান্ডের ইনডেপথ অনুভব, সেটাই হচ্ছে ব্র্যান্ড ইমেজ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে মেমোরাইজেশন অফ দ্য ব্র্যান্ড। আপনার ব্র্যান্ড সম্পর্কে কাস্টমার মনে কতটুকু নিতে পেরেছে সেটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর ব্র্যান্ড ইমেজ হচ্ছে আপনার ব্র্যান্ডটা কাস্টমার কতটুকু অনুভব করতে পেরেছে। এই দুটো মিলেই হলো ব্র্যান্ড নলেজ। Am I clear, please?
ব্র্যান্ড নলেজের দুটো পার্ট। একটা হচ্ছে আমার সম্পর্কে কি, মানে আমার ব্র্যান্ড সম্পর্কে কাস্টমার কতটুকু অ্যাওয়ার হয়েছে অথবা মেমোরিতে কতটুকু নিতে পেরেছে। আর ব্র্যান্ড ইমেজ হচ্ছে আমার ব্র্যান্ডটুকু তার কতটুকু ভালো লেগেছে এবং কতটুকু সে অনুভব করতে পেরেছে। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে জানি একটু। আমরা এই আলোচনাটুকু শোনার পরে আপনাদেরকে আবার একটু জিজ্ঞেস করব ব্র্যান্ড নলেজের এই পার্টগুলো সম্পর্কে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্র্যান্ড রিকগনিশন আর একটা হচ্ছে রিকল। ব্র্যান্ড রিকগনিশন এবং ব্র্যান্ড রিকল। রিকগনিশন হচ্ছে কাস্টমার আপনার ব্র্যান্ডের কোনো একটা এলিমেন্ট দেখে চিনতে পারবে, স্মরণ করতে পারবে যে ইয়েস, এটা আমি আগেও দেখেছিলাম। ব্র্যান্ড রিকল হচ্ছে আপনার ব্র্যান্ডের কোনো একটা এলিমেন্ট, সেটা নেম, টার্ম, সাইন, সিম্বল, লোগো, কালার, ডিজাইন, হোয়াট এভার ইট ইজ, সেটা না দেখেও যখন প্রয়োজন হবে তখন স্মরণ করতে পারবে। প্রয়োজন মানে সে যখন এটা কিনতে যাবে, সে যখন এটা আপনার এই জাতীয় প্রোডাক্ট সে বাছাই করতে যাবে, এই জাতীয় প্রোডাক্ট যখন কাউকে সাজেস্ট করতে যাবে, তখন আরো 5টা ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ডের কথাও তার স্মরণ হবে, না দেখেও স্মরণ হবে। সেটাই হচ্ছে ব্র্যান্ড রিকল। আমরা উদাহরণ দিচ্ছি, ইউনিভার্সিটির অনেকগুলো লোগোর মধ্যে যদি বিআইইউর লোগোটা স্টুডেন্ট চিনতে পারে, একজন ভর্তি ইচ্ছুক চিনতে পারে যে হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো, তার মানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় তার মধ্যে ব্র্যান্ড রিকগনিশন অর্জন করতে পেরেছে। আর একজন স্টুডেন্ট যখন মনে মনে চিন্তা করবে যে আহ, কোনটা কোনটা আমি মানে ভর্তির জন্য মাথায় নিতে পারি, কোনটা কোনটা আমার মাথায় বা আমি বিবেচনায় রাখতে পারি, সে আপনাকে সার্চ করে বের করার আগেই বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানতে চাওয়ার আগেই তার মাথায় যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম ঘুরবে, স্মরণ হবে, রিকল করতে পারবে, সেগুলো হচ্ছে ব্র্যান্ড রিকল। আপনি নিশ্চিত করে দেখেন যে ব্র্যান্ড রিকগনিশনটা সাধারণত পরিমাণটা বেশি হয়। আপনি কিন্তু বাংলাদেশের যে 100টা ইউনিভার্সিটি আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির নাম দেখলে মনে পড়বে, বা লোগো দেখলে আপনি অনেকগুলো লোগো দেখলেই চিনতে পারবেন। কিন্তু যদি আপনার ইউনিভার্সিটি বলা হয় যে আপনি তো ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চান মাস্টার্স বা এমবিএ তে, কি কি ইউনিভার্সিটি আপনার মনে পড়ে বলেন তো, তখন কিন্তু আপনি গুটি কয়েকের নাম বলতে পারবেন। সেই যে কয়টার নাম বলতে পেরেছেন, ওই কয়টা ভার্সিটি আসলে আপনার মধ্যে ব্র্যান্ড রিকল অর্জন করতে পেরেছে। আপনি গুঁড়া মশলা বাংলাদেশে অন্ততপক্ষে 20টা গুঁড়া মশলা দেখলে চিনতে পারবেন, হ্যাঁ আমি দোকানে কখনো দেখেছি। বাট আপনাকে যদি মানে কেনার সিদ্ধান্ত নিতে হয় যে আমি গুঁড়া মশলা কিনতে যাব বাজারে, তো প্রতিমধ্যে আপনি চিন্তা করলেন কোনটা কোনটা, মানে কোনগুলোর মধ্যে একটা কিনবো, আপনার মাথায় 4টা থেকে 5টা বেশি নাম মনে আসবে না। রাধুনী, তারপরে হচ্ছে আরকু, বিডি, তারপরে প্রাণ, প্রাণ, এসিআই, এসিআই, আর আর তো বলা আছে আমার মনে পড়ে না স্যার। আর মনে আসে না। এই 5টা আপনি কিন্তু এর চেয়ে বেশি চেনেন। তাহলে আপনি যতগুলোকে চেনেন, দেখে চিনতে পারবেন, তারা সবাই আপনার মধ্যে ব্র্যান্ড রিকগনিশন অ্যাচিভ করতে পেরেছে, সেই কোম্পানিগুলো। বাট যেই যেই কোম্পানিগুলো না দেখেও আপনি স্মরণ করতে পারছেন, তারা আপনার মধ্যে ব্র্যান্ড রিকল অর্জন করতে পেরেছে। Am I clear about brand awareness, please? Yes, sir. Okay. ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর নেক্সট হচ্ছে ব্র্যান্ড ইমেজ। এটা হলো ব্র্যান্ড নলেজের দ্বিতীয় পার্ট, ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজটা হচ্ছে এই ব্র্যান্ডের অ্যাট্রিবিউটস, এই ব্র্যান্ডের যে চরিত্র এবং এই ব্র্যান্ডের যে বেনিফিটস, যে উপকার সুবিধাগুলো, এগুলো যখন কাস্টমারের মাথায় গেঁথে যায়, তখন সেগুলো হচ্ছে ব্র্যান্ড ইমেজ। তো ব্র্যান্ডের এলিমেন্ট গুলো যখন কাস্টমারের স্মরণে থাকে, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর ব্র্যান্ডের উপকারিতাগুলো, ব্র্যান্ডের বৈশিষ্ট্যগুলো যখন কাস্টমারের মাথায় ঢুকে যায়, সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। তো অ্যাওয়ারনেস এবং ইমেজের মধ্যে পার্থক্যটা আমরা ধরতে পেরেছি নিশ্চয়ই। অ্যাওয়ারনেস হচ্ছে ব্র্যান্ডের যে বাহ্যিক উপাদানগুলো, নেম, টার্ম, সাইন, সিম্বল, লোগো, কালার, ডিজাইন, জিঙ্গেল অর কম্বিনেশন অফ দিস, এগুলো যখন একজন কাস্টমার স্মরণ করতে পারবে,
মনে রাখতে পারবে, দেখে চিনতে পারবে, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর ব্র্যান্ড ইমেজ হচ্ছে আপনার প্রোডাক্টের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং আপনার প্রোডাক্টের যে উপকারিতা বা বেনিফিট গুলো আছে সেগুলো কাস্টমার স্মরণ রাখতে পারবে বা সেগুলো সম্পর্কে কাস্টমার জানা থাকবে, সেই জাতীয় অংশগুলোকে আমরা বলছি ব্র্যান্ড ইমেজ। ইমেজের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর একটা হচ্ছে ব্র্যান্ড বেনিফিটস। জি, আমরা যদি আপনাকে ব্র্যান্ড অ্যাট্রিবিউটস, ব্র্যান্ড ইমেজ সম্পর্কে বলি, তাহলে আমরা এসে চলে যাচ্ছি। জি, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে ব্র্যান্ডের মূলত ইমেজ, নট অ্যাওয়ারনেস, মূলত ইমেজটা আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন। কাস্টমার যেটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে সেই অ্যাসোসিয়েশনটা আমরা ব্র্যান্ড ইমেজের মধ্যে ধরবো। দেখেন ইমেজে এই অ্যাপেলটা কাস্টমারের ব্রেইনে কিভাবে শেকড় গেড়েছে। এডুকেশনাল, ফান, ডেস্কটপ পাবলিশিং, ফ্রেন্ডলি, আইপড, গ্রাফিক্স, ক্রিয়েটিভ, কুল, লোগো। লোগোটা যদি অ্যাওয়ারনেস এর বিষয়, কিন্তু কখনো কখনো এটা একটা অনুভবের মধ্যে ঢুকে যায়, তখন সেটা আসলে ইমেজ হয়ে যায়। ইনোভেটিভ, ম্যাকিনটশ, ইউজার ফ্রেন্ডলি। তো আপনার ব্র্যান্ড যখন কাস্টমারের অন্তরে এভাবে বিভিন্ন উপকারিতা এবং বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে শিকড় গাড়বে, সেই অংশটুকুকে আমরা বলছি ব্র্যান্ড ইমেজ। Am I clear, please? Please repeat. ব্র্যান্ডের তো আমরা নলেজের তো দুটো পার্ট বললাম, একটা হলো অ্যাওয়ারনেস আর একটা ইমেজ। অ্যাওয়ারনেস বলছি ব্র্যান্ডের যে বাহ্যিক এলিমেন্ট গুলো আছে, যেমন নেম, টার্ম, সাইন, সিম্বল, লোগো, কালার, ডিজাইন, জিঙ্গেল, এটসেট্রা। এগুলো যখন কাস্টমার হয় দেখলে মানে চিনতে পারবে, অথবা না দেখেও প্রয়োজনের সময় সে তার স্মরণ হবে, প্রয়োজনের সময় মানে কিনতে গিয়ে বা সিদ্ধান্ত নিতে গিয়ে। ওই অংশটুকুকে, ব্র্যান্ড নলেজের এই অংশটুকুকে আমরা বলছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা আমরা অ্যাওয়ারনেসে দুটো অংশ ভাগ করেছিলাম, রিকগনিশন এবং রিকল। আর দ্বিতীয়ত ব্র্যান্ড নলেজের আরেকটা পার্ট হচ্ছে ব্র্যান্ড ইমেজ। শোনা যাচ্ছে না কিছু। দ্বিতীয় যেটা আমরা বললাম ব্র্যান্ড নলেজের পার্ট, সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ইমেজ মানে হচ্ছে যখন একজন কাস্টমারের মনে ব্র্যান্ডের উপকারিতাগুলো এবং ব্র্যান্ডের বৈশিষ্ট্যগুলো মানে তার মেমোরিতে ঢুকে যায়, সেই অংশটুকুকে আমরা বলছি ব্র্যান্ড ইমেজ। তো ব্র্যান্ড ইমেজের একটা উদাহরণ আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাপেল এর ব্র্যান্ড নলেজ তো হচ্ছে অ্যাপেলের বক্সটা সাদা রঙের থাকে, সাদা মানে চৌকা বক্স থাকে, শক্ত কাগজের বক্স থাকে, তারপরে হচ্ছে একটা লোগো থাকে, অ্যাপেলটা কিভাবে লেখা থাকে, আইফোনটা আইটা কিভাবে লেখা থাকে। এই জাতীয় বিষয়গুলো আমাদের যখন কাস্টমারের মাথায় যখন ঢুকে যায়, তখন কোম্পানি আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা অর্জন করতে পেরেছে, মানে অ্যাপেল আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর্জন করতে পেরেছে। আর একজন ইউজারের মধ্যে যখন, বা একজন সম্ভাব্য ফোন ব্যবহারকারীর বা ফোনের ক্রেতার মনের মধ্যে যখন অ্যাপেলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো গেঁথে যায়, যেমন ইউজার ফ্রেন্ডলি, এডুকেশনাল, ফান, ডেস্কটপ পাবলিশিং, ফ্রেন্ডলি ইত্যাদি ইত্যাদি, যখন কাস্টমারের মনে গেঁথে যায় যে অ্যাপেল মানেই হচ্ছে এটা, তখন আমরা বলবো যে অ্যাপেল আসলে ব্র্যান্ড ইমেজটুকুও অর্জন করতে পেরেছে ওই কাস্টমারের পক্ষ থেকে। এইটাকেই আমরা বলছি ব্র্যান্ড ইমেজ। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ইমেজের সমন্বয়ই হচ্ছে ব্র্যান্ড নলেজ। আমি এটা আপনাকে এখন জিজ্ঞেস করব, তো আমাদেরকে একটু বলতে হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ড ইমেজ তথা ব্র্যান্ড নলেজ। স্যার ব্র্যান্ড ইমেজের ভিতরে যে দুইটা পার্ট, স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ব্র্যান্ড বলেন। ব্র্যান্ড অ্যাট্রিবিউটস এন্ড ব্র্যান্ড বেনিফিটস। ব্র্যান্ড বেনিফিটস এবং ব্র্যান্ড অ্যাট্রিবিউটস এই দুটোকে আমরা পার্থক্য করব কিভাবে? অ্যাট্রিবিউটস হচ্ছে বৈশিষ্ট্য, এটা সাদা নাকি কালো, এটা চৌকা নাকি গোল, এটা ঝাল নাকি টক নাকি মিষ্টি। আর বেনিফিট হচ্ছে এর উপকারিতা, যেমন এটা দ্রুত হয়, অথবা এটা আবার সিকিউরড বেশি,
এটা ইউজার ফ্রেন্ডলি বেশি, তারপরে এটা হচ্ছে আমার চার্জ বেশি সময় থাকে। এই বেনিফিট গুলো হচ্ছে আমরা দ্বিতীয় অংশে বলছি। আর অ্যাট্রিবিউটস হচ্ছে এটার কালার, এটার লোক মানে এটার সাইজ, এটার শেপ, তারপরে হচ্ছে এটার অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো বলা হয়, এটা কোন মানে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ইত্যাদি। ক্লিয়ার? বাহ্যিক বৈশিষ্ট্য। হ্যাঁ, বাহ্যিক হতে পারে, ইন্টারনাল বৈশিষ্ট্য হতে পারে, যেমন এটা হালকা, আর এটা মানে হবে দীর্ঘস্থায়ী, এটা লোহা দিয়ে তৈরি, অথবা এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, অথবা এটা অমুক চিপস দিয়ে তৈরি, এটা সিঙ্গাপুরের র মেটেরিয়াল দিয়ে তৈরি, এরপরে এটা জাপানি অমুক টেকনোলজি ইউজ করেছে, অথবা ফ্রান্সের একটা মানে বিশেষ টেকনোলজি ইউজ করেছে, অ্যালগোরিদম অমুক অ্যালগোরিদম ইউজ করেছে। এই যে তথ্যগুলো, এর যে বৈশিষ্ট্য সম্বন্ধিত তথ্যগুলো, সেগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাট্রিবিউটস। আর বেনিফিটস তো বুঝতেই পারছি, যে সমস্ত উপকার এখান থেকে এই ব্র্যান্ড থেকে পাওয়া যায়। তা আপনি যদি অ্যাট্রিবিউটস এর মধ্যে বেনিফিটস ঢুকান, তাতে কোনো অপরাধ হবে না, গুনাহ হবে না। আমরা বোঝার স্বার্থে অ্যাট্রিবিউটস আর বেনিফিটস আলাদা বলছি। আপনি যদি অ্যাট্রিবিউটস এর মধ্যেই এর যাবতীয় বেনিফিটস এবং অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স গুলো বর্ণনা করেন, কোথাও কোনো সমস্যা নেই। জাস্ট আমরা বোঝার স্বার্থে দুটো সেগমেন্টে ভাগ করেছি ব্র্যান্ড ইমেজটাকে। জি, থ্যাংক ইউ স্যার। if you have any question on the customer based brand equity, please ask. ব্র্যান্ড সম্বন্ধে আগে থেকে ধারণা থাকা, আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন বাংলা লিংকের সিম আর গ্রামীণের সিম, একজন ফরেনার যার এই দুইটা কোম্পানির সম্বন্ধে নলেজ নাই, ওনার কাছে যেটা বাংলা লিঙ্ক এর যে কোয়ালিটি, গ্রামীণের সেই কোয়ালিটি। বাট আমরা যারা গ্রামীণের কল কোয়ালিটি সম্বন্ধে জানি, ওদের কস্ট বেশি হলেও আমরা গ্রামীণেরটা কিনবো। জি, এরপরে ভেতরে যান, ব্র্যান্ড নলেজের পার্ট গুলো কি কি? দুইটা পার্টস। নূর হোসেন, আপনার কথা শুনছি না। স্যার এরপরও তো এখনো করি না আর কি ওটা। আচ্ছা, আমরা এতক্ষণ তো এর পরের টুকু আলোচনা করেছি। দেখি এবিএম আব্দুল্লাহ খুব মানে মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি কি বলেন? হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর যে দুইটা পার্ট, ব্র্যান্ড রিকগনিশন, ব্র্যান্ড রিকল। যখন কোনো ব্র্যান্ড সম্পর্কে দেখে আমাদের স্মরণ হয়, তখন সেটা হচ্ছে ব্র্যান্ড রিকগনিশন। দেখে, সরি আরেকবার বলেন। কোনো ব্র্যান্ড সম্পর্কে আমরা দেখার পরে স্মরণ হয়, এরকম যদি কোনো ব্র্যান্ড সম্পর্কে আমাদের ধারণা থাকে, তখন সেটা হচ্ছে ব্র্যান্ড রিকগনিশন। আর না দেখেও যে ব্র্যান্ডগুলো আমরা মনে করতে পারি, সেটা হচ্ছে ব্র্যান্ড রিকল। আর একটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। কোনো ব্র্যান্ড সম্পর্কিত মানে কাস্টমারের মনে ব্র্যান্ড সম্পর্কিত যে ধারণাগুলো, সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজের ভিতরে দুইটা পার্ট, ব্র্যান্ড অ্যাট্রিবিউটস, ব্র্যান্ড বেনিফিটস। ব্র্যান্ড অ্যাট্রিবিউটস হচ্ছে কোনো ব্র্যান্ড সম্পর্কে আমরা যে ব্র্যান্ডের যে বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারণাটা হচ্ছে ব্র্যান্ড অ্যাট্রিবিউটস। যেমন ওই প্রোডাক্টটা দেখতে কেমন, প্রোডাক্টের কালার কেমন, প্রোডাক্টের উপকারিতা অপকারিতা কি কি, এগুলো চরিত্র সম্পর্কে জানা। ব্র্যান্ড বেনিফিটস হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা ক্রয় করলে বা প্রোডাক্টটা মাধ্যমে আমরা কি কি উপকারিতা পেতে পারি। এক্স্যাক্টলি, অত্যন্ত চমৎকার বলেছেন, আমার চেয়ে সুন্দর বলেছেন, ইন ব্রিফ বলেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি, এরপরে আর কে বলবেন? স্যার সবই তো বলা শেষ, আর কিছু বাকি আছে? না, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ স্যার, এখানে স্যার ওই যে ঠিক আছে। জি, আমরা আবু ইউসুফের কাছে একটু শুনতে চাচ্ছি, আমাদেরকে একটু ব্র্যান্ড নলেজটা কি জিনিস যদি বুঝিয়ে বলেন। আমাদের নূর হোসেনের মধ্যে ব্র্যান্ড রিকগনিশন তৈরি হয়েছে, বাট রিকল তৈরি হয় নাই। কোম্পানি হিসেবে আমরা আমাদের সার্থকতা শুধু মানে একটা স্টেপ আমরা তার মধ্যে ঢুকতে পেরেছি, যে ব্র্যান্ড রিকগনিশন।
দেখে মানে ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু না দেখে তার স্মরণ নেই। আর ব্র্যান্ড ইমেজটাও আদৌ কতটুকু ঢুকছে আমরা শিওর না, তবে ব্র্যান্ড রিকগনিশনটা মোটামুটি হয়েছে মনে হচ্ছে। দেখি আবু ইউসুফের কতটুকু হয়েছে, সে কি পয়েন্ট গুলো দেখলে বলতে পারবে না না দেখেও বলতে পারবে, এবং সে বুঝে বলতে পারবে কিনা। যদি পারে তাহলে তার মধ্যে ব্র্যান্ড রিকগনিশন, রিকল, অ্যাট্রিবিউট, বেনিফিট সব তৈরি হয়ে গেছে। আবু ইউসুফ শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি স্যার। হ্যাঁ, আমরা আপনার অপেক্ষায়। স্যার ব্র্যান্ড নলেজ হচ্ছে আহ, যেমন অপরিচিত কোনো কাস্টমার তার সামনে যদি কোনো প্রোডাক্ট উপস্থাপন করা হয়, সে সেটা সম্পর্কে কোনো মানে সেটার মান সম্পর্কে না জেনে যেটাই পাবে সেটাই গ্রহণ করবে। যেমন বাংলা লিংক বা গ্রামীণ ফোন ফরেনার কোনো কাস্টমার যদি ইউজ করে, সে যে কোনো একটা অ্যাকসেপ্ট করতে পারে। আর যে জানে এই প্রোডাক্ট সম্পর্কে, সে অবশ্যই গ্রামীণের মানটা সম্পর্কে জানলে, গ্রামীণের ওটার দাম বেশি হলে ওইটাই অ্যাকসেপ্ট করবে এরকম। আর পয়েন্ট গুলো একটু সামনে গেলে দেখে দেখে বলতে সুবিধা এই যে হবে। আপনার ব্র্যান্ড রিকগনিশন হয়েছে, রিকল হয় না। রিকলটা, হ্যাঁ স্যার রিকলটা বলতে পারবো স্যার। রিকলটা হচ্ছে স্যার, যেমন আমি হচ্ছে কয়েকটা মশলা সম্পর্কে আপনি উদাহরণ দিচ্ছেন। মশলাগুলো হচ্ছে যে কয়টা আমি 20টা প্রোডাক্ট সম্পর্কে জানি, বাট এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে 5 থেকে 6টা, বাকিগুলো মনে নেই। এটা হচ্ছে রিকল। আমরা এগুলো আমাদের এই পড়া এটাও তো একটা ব্র্যান্ড এলিমেন্ট, তাই না? এই ব্র্যান্ড এলিমেন্ট, আমি হলাম কোম্পানির মার্কেটিং অফিসার, তা আমি আপনারা হচ্ছেন আমার সম্ভাব্য কাস্টমার, আপনাদের কাছে আমি আমার এই ব্র্যান্ডের এলিমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করছি। তো দেওয়ার পরে মানে আমার যে মার্কেটিং অ্যাক্টিভিটিস এর প্রেক্ষিতে আপনার রেসপন্সটা কোন পর্যায়ে সেটা আমি মেপে দেখলাম যে আপনার মধ্যে ব্র্যান্ড রিকগনিশনটুকুই আমি অর্জন করতে পেরেছি আমার কোম্পানির মালের। রিকলটা কম স্যার। জি স্যার, সবগুলো শুনে সবগুলো আসলে মনে রাখতে পারি মানে না। আপনি দেখলেই আপনার চেনা লাগে, দেখলেই আপনি বুঝতে পারেন যে জিনিসটা কি। তো আপনি রিকগনিশনটা অর্জন করেছেন, মানে আমি আপনার মধ্যে রিকগনিশন অর্জন করতে পেরেছি, কিন্তু এখনো রিকল অর্জন করতে পারি না, যেটা রাইট। এবং আব্দুলের মধ্যে আমি রিকগনিশনটা অর্জন করে ফেলেছি। জি রিকগনিশন রিকল দুটোই অর্জন করেছি, রিকল দুইটাই রাইট। কিন্তু আপনার মধ্যে আমি পারি নাই, শুধুমাত্র রিকগনিশনটুকু অর্জন করেছি। বোঝা গেল না বিষয়টা? জি স্যার। জি স্যার, হয়ে যাবে। এখন আপনার পরে ভিডিও গুলো দেখলে কয়েকবার পুরোটা হয়ে যাবে স্যার। তখন রিকল রিকগনিশন রিকল ছাপিয়ে আপনার অ্যাট্রিবিউটস বেনিফিটস হয়ে যাবে, তাই তো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, শহীদুল ইসলাম, জি স্যার। প্লিজ একটু স্যার বলেন আমি আমাদের। বলছি, স্যার ব্র্যান্ড নলেজ বলতে এখানে এটা বোঝা যায়, যেমন আমি আরেকটা উদাহরণ দিই। যেমন গ্রাম থেকে এক ভদ্রলোক আসলো, যিনি কিনা কখনো ওই কোল্ড ড্রিঙ্কস খাননি আর কি। আপনি এখন কিসের গরমের উদাহরণ মধ্যে দিচ্ছেন আরেকবার একটু বলেন। স্যার হচ্ছে ব্র্যান্ড নলেজ। ব্র্যান্ড নলেজের, আচ্ছা জি। এখন সে যদি এসে গরমের মধ্যে যদি বলে যে আমি একটা ঠান্ডা খাবো আর কি, মানে কোল্ড ড্রিঙ্কস খাবে, তো তার হুম, কাছে দেখা যাচ্ছে যে দোকানে সব রকমের ব্র্যান্ডই দেয়া আছে। এখন সে একটা সাপোজ ক্লেমন নিল, তো তার কাছে কোল্ড ড্রিঙ্কস মানে যে কোনো একটা ব্র্যান্ড হলেই হয়। আর এক্স্যাক্টলি। দেখা যাচ্ছে যে যারা জানে, তো তারা দেখা যাচ্ছে যে সেখানে ব্র্যান্ড দেখবে, যে সেখানে কোকা কোলা কোনটা বা ফান্টা কোনটা বা পেপসি কোনটা, সে কিন্তু ওইটাই নেবে। তো তার কাছে ব্র্যান্ড নলেজ নাই বিধায় সে দেখা যাচ্ছে যে কোনো একটা চয়েস করে নিল, আর যে ব্র্যান্ড সম্পর্কে জানে সে অবশ্যই চয়েস করবে হচ্ছে কোক বা পেপসি এই ধরনের আর কি। একটা বাজে জিনিসের আর উদাহরণ দিলেন। আচ্ছা বলেন, অসুবিধা জি নেই। স্যার। বলে একটা বাজে এবং ক্ষতিকর জিনিসের উদাহরণ দিলেন আর কি, অসুবিধা নেই, বলেন। জাস্ট আর কি বোঝার জন্য স্যার। জি জি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এই যে ব্র্যান্ডের যে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ, আর হচ্ছে হ্যাঁ অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে স্যার হচ্ছে অ্যাওয়ারনেস যেটা, এটার মধ্যে হচ্ছে আহ, দুই টাইপের, একটা হচ্ছে রিকগনিশন আর একটা হচ্ছে রিকল। আর রিকগনিশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা দেখে চিনতে পারবো যে এটা হচ্ছে হ্যাঁ এটা কোক বা পেপসি বা হচ্ছে ফান্টা। এটা কালার দেখে আর কি বোঝা যায় যে এটা আসলে মিরিন্ডা বা ফান্টা। বা কালো যেটা সেটা হচ্ছে পেপসি বা কালো কোক দেখতে বা এই হবে কেন? টাইপের। এর নাম দেখেই তো দেখতে পাচ্ছি। নাম দেখেও সেটা বুঝতে পারছি যে লোগো, হ্যাঁ তারপরে রিকগনিশন। ওর বোতল দেখেই তো আমরা জি বুঝতে জি পারছি। জি, এক্স্যাক্টলি। আর কালো আর পর্যন্ত রিকল যে যেটা, বুঝবে সে তো আসলে ইমেজের দিকে চলে গেছে। আর আর হচ্ছে স্যার রিকল যেটা, সেটা হচ্ছে মানে আহ, মাথায় আসে যে ঠান্ডার কথা মনে হলেই, মানে একটা কোল্ড ড্রিঙ্কস খাবে, তার মধ্যে কয়েকটা ব্র্যান্ডের নাম চলে আসলো যে এটা এটা আছে আর কি। এইটা হচ্ছে রিকল।
আর ব্র্যান্ড ইমেজ হচ্ছে স্যার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে বেনিফিট। অ্যাট্রিবিউট হচ্ছে সেটার বৈশিষ্ট্য, মানে কালার কি হবে, লাল হবে না কালো হবে না সাদা হবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর বেনিফিট হচ্ছে এটা খেলে কি কি উপকারিতা বা কি পেতে পারি আর কি, এটা ফ্লেভারটা কেমন বা এই টাইপের আর কি স্যার, এটা হচ্ছে বেনিফিট। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো মনে হচ্ছে যে আমরা রিকগনিশন রিকল ছাপিয়ে ইমেজের দিকেও চলে যাচ্ছি আপনাদের মধ্যে। দেখি আর কার মধ্যে কি আছে, কার মধ্যে কতটুকু অর্জন করতে পেরেছি। আমরা নেক্সটে জিজ্ঞেস করি হচ্ছে আমাদের কে আছে, দেখি সাব্বির হোসাইন, সৌরভ, আপনার মধ্যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি আমরা একটু জানতে চাই। সব ইংরেজিতে বলবেন। সৌরভের কাছে কি আমরা রিকগনিশন পর্যন্ত পৌঁছতে পেরেছি, নাকি রিকলও হয়ে গেছে, না নাকি স্যার, আমরা ইমেজেও চলে গেছি? সো ওই ব্র্যান্ড নলেজটা হচ্ছে ওই একটা পণ্যের সম্পর্কে একটা ধারণা আর কি। কোন একটা কনজিউমার যদি কোন একটা পণ্য কিনতে যায়, তার যদি ওই যে পণ্যটা কিনতে যাচ্ছে ওই পণ্যটার প্রতি যদি তার কোনো ধারণা থাকে তাহলে সে ওই এক্সাক্ট পণ্যটাই কিনবে, অথবা যদি ধারণা না থাকে তাহলে ওই যে কোনো একটা পণ্য সে কিনে নিয়ে আসবে। এটা হচ্ছে ব্র্যান্ড নলেজ। আর ব্র্যান্ড নলেজের দুইটা পার্ট। ব্র্যান্ড নলেজ আপনি একটা পণ্যের উদাহরণ না দিয়ে বলবেন যে পণ্যগুলো সম্পর্কে যদি জি তার আইডিয়া থাকে, জি পণ্যগুলো ওই ব্র্যান্ডের উপকারিতা অপকারিতা, ওই ব্র্যান্ডের লোগো কালার ইত্যাদি সম্পর্কে, মানে ওই প্রোডাক্টের যতগুলো ব্র্যান্ড আছে হ্যাঁ মোটামুটি এইগুলো সম্পর্কে, ব্র্যান্ডগুলো সম্পর্কে যদি তার একটা আইডিয়া থাকে, তো তাহলে তার মধ্যে ব্র্যান্ড নলেজ আছে। আর যদি কোনো আইডিয়া না থাকে, না থাকে তাহলে তার মধ্যে ব্র্যান্ড নলেজ নাই। আচ্ছা ফাইন, নেক্সট। নেক্সট হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে ওই পণ্যের বাহ্যিক যে এলিমেন্টস গুলা থাকে, ডিজাইন কালার, এগুলা দেখে যে যখন কনজিউমার বুঝতে পারবে, তো সেটা হচ্ছে ব্র্যান্ড বুঝতে অ্যাওয়ারনেস। পারা ঠিক ওই না, ব্র্যান্ড চিনতে পারা, চিনতে পারবে। আইডেন্টিফাই করতে এর পারা। মধ্যে দুইটা, একটা হচ্ছে রিকগনিশন, একটা হচ্ছে রিকল। রিকগনিশনটা হচ্ছে ওই ওই পণ্যের লোগো বা ডিজাইন দেখে চিনতে পারবে যে এটা ওই ব্র্যান্ডেরই পণ্যটা। আর রিকলটা হচ্ছে ওই না দেখে যদি মনে করতে পারে যে এটা ওই ব্র্যান্ডের, সেটা হচ্ছে রিকল। আর আরেকটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজটা হচ্ছে ওই পণ্যের মানে উপকারিতা ও বৈশিষ্ট্য মানে মনে গেঁথে যাবে, এই জিনিসটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর একটা হচ্ছে বেনিফিটস। ওই অ্যাট্রিবিউটসটা হচ্ছে ওই পণ্যের বৈশিষ্ট্যগুলো, আর বেনিফিটসটা হচ্ছে ওই পণ্যের উপকারিতাগুলো। এইগুলো যখন কনজিউমারের মনে গেঁথে যাবে তখন ওই ব্র্যান্ড দেখলে। ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মধ্যে আমরা লিস্ট রিকগনিশন এবং রিকল দুটোই কনফার্ম করতে পেরেছি। এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা একটু সন্তুষ্ট। As a marketing officer, I am a bit satisfied that I have achieved both brand recognition and recall. That means the awareness have been achieved in Sabbir's mind. Now I like to test the Mr. Nur Hussain, but he's absent. Sorry, he's present. Mr. Nur Hussain is requested to appear on the test about the brand recognition and recall or other things. As I have spoken earlier about brand knowledge, and the second is just brand awareness and taste. You already explained the taste. Brand awareness indicates the consumer mind how the Nur Hussain. We are not hearing from you, please. নূর হোসেন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আমাদের সাথেই আছেন? নূর হোসেন,
আসিফ শাহরিয়ার। আসিফ শাহরিয়ার শুনতে পাচ্ছেন? স্যার আসিফ শাহরিয়ার তো সম্ভবত নাই। লাইনে নাই বোধহয়। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে, whenever you have identified the steps of achieving the brand knowledge in the mind of the customers, then what would be the best way to achieve the brand recognition and brand recall in the mind of the customers? কাস্টমারের মনে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর্জন করার শ্রেষ্ঠতম উপায় কি? শ্রেষ্ঠতম উপায় হচ্ছে রিপিটেশন। রাইট স্যার। রিপিটেশন। জি স্যার। আপনি রিপিটেডলি তার সামনে জিনিসটা উপস্থাপন করবেন, আস্তে আস্তে সে চিনবে, আস্তে আস্তে সে স্মরণ রাখতে পারবে, ব্যাস। সো আপনি কোম্পানির যত ভালো ব্র্যান্ড মানে হন, যত খারাপ হন, যাই হন, পৃথিবীর শ্রেষ্ঠতম যাই হন, কিন্তু কাস্টমারের মনে ঢুকানোর জন্য ব্র্যান্ড রিকগনিশন বা রিকলের জন্য আপনাকে রিপিটেশনের কোনো বিকল্প নেই। এবং এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজে। তিনি ইসলামের যেই ব্র্যান্ড এলিমেন্ট গুলো সবসময় যেন কাস্টমারের স্মরণে থাকে, তিনি চেয়েছেন যে আমার কাস্টমারের স্মরণে যেন সবসময় থাকে, সেই জিনিসগুলোকে তিনি রিপিটেডলি কাস্টমারের সামনে উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ, পরকাল, রসুল, তারপরে দিন, রব, এই সমস্ত মানে যেগুলো বেসিক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন গুলো যেন বারবার কাস্টমারের যেন মন থেকে দূরে না যায়, এজন্য তিনি এটাকে রিপিটেডলি উপস্থাপন করার ব্যবস্থা করেছেন তার সিস্টেমের মধ্যেই। যেমন প্রথমত হচ্ছে সালাত, দিনে 5 বার সালাত আপনার জন্য ফরজ করে দিয়েছেন। দ্বিতীয়ত সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তে বাধ্য। তার মধ্যে আপনার আবার কি বলে রব্বুল আলামিন, তারপর রহমান রহিম, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সঠিক পথ দেখাও। প্রত্যেকটা রাকাতে আপনাকে আল্লাহ তাআলা এটা বলতে বাধ্য করেছেন যে আপনি যে সহজ সরল পথ হলো আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা যেন আপনার মাথায় থাকে। এই আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরেই আপনি আরেকবার গিয়ে বলে আসবেন আমি সহজ সরল পথ চাই, সঠিক পথ চাই, যেভাবে আমি জীবন যাপন করা উচিত। তো এই জন্য আপনি সেটা আবার আপনার মাথায় স্মরণ করে দেওয়া হচ্ছে, আপনি যেন ভুলে না যান যে আপনার জীবনের গন্তব্যটা কি আর আপনি কিসের জন্য মুখাপেক্ষী, কোন জিনিস ছাড়া আপনি চলতে পারেন না। এটা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ভুলতে দিবেন না, এটা আপনার মনে রাখার দরকার। তো আল্লাহ তার প্রোডাক্টের এই স্পেশাল কয়েকটা এলিমেন্টস কে আপনার মধ্যে রিপিটেডলি উপস্থাপন করার মাধ্যমে ব্র্যান্ড রিকগনিশন এবং রিকলটুকু অর্জন করতে চান। বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস স্যার। এরপরে আপনি সেটার মানে ইসলামের যে মানে ইমেজ, ব্র্যান্ড বেনিফিটস, সেই বেনিফিটস গুলো আপনি আরো পরে ধীরে ধীরে আরো ভেতরে আপনি অনুভব করেন, সেজন্য বহুবিধ ব্যবস্থা আছে। তো শুরুতেই আল্লাহ টার্গেট হলো আপনাকে রিকগনিশন নিয়ে আসবেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথেই আপনার মধ্যে এই রিকগনিশনটুকু আল্লাহ তাআলা কনফার্ম করতে চান। বোঝেন না বোঝেন, নামাজ পড়তে হবে আর এই সূরা ফাতিহা পড়তে হবে, কোরআনের একটা অংশ পড়তে হবে। তারপরে আপনি হয়তো 10 বছর 15 বছর পরের গভীরতা যত দিন যাবে তত ভিতরে মানে ইমেজটা আপনি পরে অর্জন করবেন। ঠিক তেমনি একটা কোম্পানি যখন বাজারে আসে তখন তাদের প্রথম টার্গেট হবে এটা চেনানো, যে আমি কে, আগে আমার নামটা শোনেন, আমি অমুক কোম্পানির পক্ষ থেকে একটা প্রোডাক্ট মার্কেটে এসেছি, আগে এটা বোঝেন, এটা কি লাভ কি ক্ষতি পরে পরে শুনবেন। তো তখন তারা পোস্টার করে, জামায় লোগো করে, তারপরে গেঞ্জির পিঠে, টি শার্টের পেছনে দেয়, গাড়ির পেছনে দেয়, বাসের পেছনে দেয়, তারপরে টেলিভিশনে দেয়, এরপরে ইউটিউবের নাটকের স্পন্সরশিপে দেয়, নামটা গেঁথে দেয় থ্রু দ্য রিপিটেশন। এবং সেখানে প্রত্যেকবার একই কালার ব্যবহার করে, একই ফন্ট এটা ব্যবহার করে, স্টাইল ব্যবহার করে, এবং একই আপনার কি বলে যে মডেল ব্যবহার করে, যেন আপনি এটা রিকগনাইজ করতে
এবং রিকল করতে আপনার যেন কষ্ট না হয়, সহজে যেন রিকল করতে পারেন। সাকিব আল হাসানকে দেখলেই যেন বাংলা লিঙ্কের কথা মনে পড়ে। কমলা রং দেখলে বাচ্চারা পড়তে পারে না, কিন্তু বলে যে বাংলা লিঙ্ক। তো এই যে স্মরণ করানোর চেষ্টা করা সেম ধরনের, এজন্যই আল্লাহ তাআলা নামাজও ফরজ করেছেন এরকম, প্রত্যেকবার স্টাইলটা সেম। ওকে, তাহলে রিকগনিশন অর্জন করার মূল উপায়টা হচ্ছে রিপিটেশন। আমাদের রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছিল। আমরা বলছিলাম যে যদি আমরা কাস্টমারের মধ্যে রিকগনিশন অর্জন করতে চাই, অর্জন করতে পারি, তাহলে আসলে আমরা কি কি অ্যাডভান্টেজ অর্জিত হবে আমাদের। যদি কাস্টমারের মধ্যে রিকগনিশন এবং রিকল এই দুটো অর্জন করতে পারি, তার মানে অ্যাওয়ারনেস অর্জন করতে পারি, তাহলে আমাদের তিনটা অ্যাডভান্টেজ অর্জন করা সম্ভব। সেই অ্যাডভান্টেজ তিনটা হচ্ছে লার্নিং অ্যাডভান্টেজ, কনসিডারেশন অ্যাডভান্টেজ এবং নাম্বার 3 চয়েস অ্যাডভান্টেজ। এই তিনটা অ্যাডভান্টেজ অর্জন করা সম্ভব। এখন আপনাদের কাছে আমার আবেদন হচ্ছে এই তিনটা অ্যাডভান্টেজ সম্পর্কে ভেতরে না পড়ে শুধু শব্দটা পড়েন এবং খেয়াল করেন বা মনে করার চেষ্টা করেন। তো এদিকে কি বোঝাতে চাচ্ছে স্যার? এখানে স্যার আমি যতটুকু বুঝতে পারছি স্যার বলবো। জি প্লিজ। লার্নিং অ্যাডভান্টেজ যখন অর্জন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যখন আমরা অর্জন করতে পারবো, তখন লার্নিং কাস্টমারটা নিজের ইচ্ছায় বিভিন্ন কৌশলে ওই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিতে থাকবে, বিভিন্নভাবে শেখার চেষ্টা করবে। আচ্ছা ফাইন। আর কনসিডারেশন, কোনো কিছু কিনতে গেলে ওই প্রোডাক্টটা, আমার প্রোডাক্টটা সে কনসিডারে নিবে যে এটা কিনবো কি কিনবো না, কনসিডারেশনে নিয়ে আসবে। আর চয়েস, সেক্ষেত্রে চয়েসের ক্ষেত্রে আমারটাও চয়েস করতে পারে, চয়েসের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সে আমারটাও চয়েস করবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এবিএম আব্দুল্লাহ তো খুব প্রিসাইজ কথা বলেন এবং মূল কথাটাই খুব সুন্দর করে বলে দেন। ভালো লাগছে আপনার অ্যান্সার গুলো। থ্যাংক ইউ স্যার। জি, আর কেউ প্লিজ একটু বলবেন ভেতরে না পড়ে এই তিনটা বিষয়ে। জাস্ট লার্নিং, কনসিডারেশন এবং চয়েস অ্যাডভান্টেজ বলতে মানে কি হতে পারে? অ্যাডভান্টেজ তিনটা আসলে কি জিনিস? জি, আমি কি নাম ধরে রাখতে হবে না আপনার একটু বলবেন? আসিফ শাহরিয়ার, একটু আগে আপনার কাছ থেকে আমরা শুনতে পারিনি, এখন বলেন এই তিনটা অ্যাডভান্টেজ বলতে আসলে কি হতে পারে, একটা আইডিয়া বলেন আমাদেরকে। লার্নিং অ্যাডভান্টেজটা স্যার আমার কাছে যেটা মনে হয় যে আমার ব্র্যান্ডটা সম্পর্কে কাস্টমারের কতটুকু জানে বা কতটুকু জানতে পেরেছে অন্য কম্পেয়ারিং টু আদার ব্র্যান্ড। জি, এটা আর হচ্ছে স্যার আপনার অ্যাডভান্টেজটা কিন্তু ফর দ্য ফিউচার। জি স্যার, ফর দ্য ফিউচারে, মানে নট ফর দ্য প্রিভিয়াস মেজারমেন্ট, ফর দ্য ফিউচার প্রসপেক্ট। তো বলেন। ফিউচারের কথা চিন্তা করে যে স্যার আমার ক্লায়েন্ট মানে কাস্টমাররা আমার ব্র্যান্ড সম্পর্কে কতটুকু জানে বা ফিউচারে আমরা কতটুকু, আমাদের ব্র্যান্ডটা কতটুকু অ্যাডভান্টেজ পেতে পারে কাস্টমারের কাছে। স্যার এটা আমার কাছে মনে হয় যে লার্নিং। আচ্ছা, তারপরে কনসিডারেশন অ্যাডভান্টেজটা স্যার আমার কাছে মনে হয় যে অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করার সময় কাস্টমার যখন আমার ব্র্যান্ডটাকে প্রায়োরিটি দিবে বা কনসিডার করবে যে না এই ব্র্যান্ডটা আমরা ট্রাই করে দেখতে পারি বা নিতে পারি। আর চয়েসের ক্ষেত্রে স্যার এটা হলো যে অন্য ব্র্যান্ডের সাথে আমার ব্র্যান্ডটা যখন থাকবে তখন কাস্টমার এই আমার ব্র্যান্ডটাকেই চয়েস করবে, এই অ্যাডভান্টেজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুনলাম কিন্তু সন্তুষ্ট হতে পারি নাই। যতটুকু বলেছেন কাছাকাছি, বাট আপনার কাছ থেকে আরেকটু ভেতরে আশা করছিলাম। যাই হোক, আমি হয়তো এতটুকু বলতে পারতাম না আপনি যা বলেছেন। আর কেউ একটু বলেন কাইন্ডলি। স্যার আমি বলবো? জি জি প্লিজ। স্যার আমার কাছে মনে হয় লার্নিং অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা ব্র্যান্ডের সম্পর্কে কনজিউমারের মাইন্ডে মানে রেজিস্ট্রি করা থাকে, যে সে জানছে এর আগে যে এই ব্র্যান্ডটা এমন এমন এমন,
সে ওইটা তার মাথায় আছে অলরেডি, মানে ব্র্যান্ড নেমটা বা ব্র্যান্ডটা তার মাইন্ডে রেজিস্ট্রি করা আছে। সো এইটা আমার কাছে মনে হয় লার্নিং অ্যাডভান্টেজ। আচ্ছা, কনসিডারেশন অ্যাডভান্টেজ মানে হচ্ছে, যদি স্যার এটা বলি যে তার একটা জিনিস সিলেক্ট করা আছে, এখন সে ওই জিনিসটা পেল না, তার মাইন্ডে ওইটা সিলেক্ট করা আছে কিন্তু সে ওইটা পেল না, সে ওইটা সিমিলার বা ওইটার থেকে একটু তার সেকেন্ড চয়েসে গেল, এই যে কনসিডারেশনটা নিল সে, এইটা হচ্ছে কনসিডারেশন অ্যাডভান্টেজ আচ্ছা, আমার কাছে স্যার এটা মনে হয়। জি, থ্যাংক ইউ ফর ইউর ট্রায়াল। আর নেক্সট, চয়েস অ্যাডভান্টেজ হচ্ছে যে যে এই কনসিডারেশনের ভিতর থেকে যে সে একটা চয়েস করতেছে আর কি, সে যে কনসিডারেশন করলো, সাপোজ আমি যদি এভাবে বলি সে চিপস কিনতে গেল, লার্নিং অ্যাডভান্টেজ হচ্ছে সে পটেটো ক্র্যাকারস কিনবে, একটু পেলো না, অল্টারনেটিভ কয়েকটা পেলো, আলুজ পেলো, সানি পেলো বা অনেকগুলা পেলো। আর চয়েস অ্যাডভান্টেজ হচ্ছে ওই কনসিডারেশনের ভিতর থেকে একটা চয়েস করে নিয়ে নিল, বা এরকম কিছু আমার কাছে স্যার মনে হয়েছে, আমি এটাই বলছি। থ্যাংক ইউ ফর ইউর ট্রায়াল। চেষ্টা করেছেন, এই যে ব্রেইন স্টর্মিং করেছেন, এটাই আপনার কাজে দেবে ইনশাআল্লাহ। জি, তবে আমি সন্তুষ্ট হতে পারি নাই। জি স্যার। এখন বলেছেন এর জন্য ধন্যবাদ। জি, আমার এর থেকে ভিন্ন কোনো অ্যান্সার আরেকটু কেউ দিবেন কিনা প্লিজ? স্যার আমার কাছে মনে হয় যেটা লার্নিং অ্যাডভান্টেজে, সেটা হচ্ছে কাস্টমার যখন একটা প্রোডাক্ট সম্পর্কে সে রিকগনিশন বা রিকল তার মধ্যে যখন থাকে, তখন তার মধ্যে থেকে একটা ইয়ে থাকে, মানে লার্নিং করার চিন্তা থাকে যে আসলে প্রোডাক্টটা কেমন হতে পারে। তো এটা সম্পর্কে সে জানতে চাওয়া, এটাই হচ্ছে লার্নিং অ্যাডভান্টেজ। আপনি কাইন্ডলি যে একটু আরেকবার বলেন তো, আমি মানে ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে স্যার, যখন ওই প্রোডাক্ট ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা যখন একটা কাস্টমারের কাছে থাকবে, আচ্ছা, তখন সে দেখা যাচ্ছে যে ওই পণ্যটি সম্পর্কে মানে আরো জানতে চায় যে এটার কোয়ালিটি কেমন, বা এটার প্রোডাক্টটা আসলে কেমন হতে পারে আর কি, ওকে, বা এই প্রোডাক্টটা কোত্থেকে আসছে, কেমন কোয়ালিটি, এটা জানতে চায় সে। এটা হচ্ছে তার ওকে, লার্নিং অ্যাডভান্টেজ। দেন এবং এরপর হচ্ছে কনসিডারেশনে যদি যাই, তাহলে সে দেখা যাচ্ছে যে কন্টিনিউ সে একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সে মানে ইউজ করতো, এখন সে অল্টারনেটিভ একটা প্রোডাক্ট, মানে তার মধ্যে যেটা ঢুকতেছে ওই যে রিকল হচ্ছে যেটা, ওটা সে আগেও জেনে আসছে এবং শুনে আসছে, এবং ওই ব্র্যান্ড সম্পর্কে সে জানার পরে লার্নিং অ্যাডভান্টেজ নেওয়ার পরে সে এখন কনসিডারেশনে আসে যে এই ব্র্যান্ডটা তো সে এখনো ইউজ করে না, এটা সে আসলে ইউজ করবে কিনা। তো ওই ইউজ করার জন্য একটা যে চিন্তা ভাবনা, মানে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কনসিডারেশন, যে ওটা বাদ দিয়ে সে আর একটা কনসিডার করে সে একটা প্রোডাক্ট নিতে চাচ্ছে আর কি, ওই জায়গাটায় সে ইউজ করতে যাচ্ছে। আচ্ছা, আর চয়েস অফ অ্যাডভান্টেজ হচ্ছে দেখা যাচ্ছে যে সে তখন চুজ করতে পারে, যখন এই যে লার্নিং পার্টটা হয়ে গেল যে এটার প্রোডাক্টটা কোথা থেকে আসছে, কোন দেশ থেকে, এবং এটার কোয়ালিটি গুলা কি কি, এটার এপিআই কি, সব যখন সে জানতে পারলো, এবং কনসিডারেশনের একটা ধারণা যেটা যে এপিআই কি বললেন? জাস্ট কি স্যার, ওই যে আমি লুবের একটা ইয়া দিলাম আর কি, যে সব সময় সে মোবিল ইউজ করে আসছে, তো গার্লফ্রেন্ড নামটা সে শুনতেছিল বা বিভিন্ন জায়গায় দেখতেছিল, কিন্তু সে কখনো ইউজ করে নাই। তো যখন সে গার্লফ্রেন্ড সম্পর্কে জানলো যে এটা কোন দেশ থেকে আসতেছে, এটার ফিচার কি, হ্যাঁ, বা এটার কোয়ালিটি কি, এটা জানার পরে সে এতদিন মোবিল ইউজ করতে, এখন সে চিন্তা ভাবনা করতেছে যে না, এটা গালফটা একবার ঢেলে দেখি আর কি, এটা এটা আসলে কেমন হতে পারে। আচ্ছা, আর এটা সে কনসিডার করে মোবিলের জায়গায় সে হয়তো বা গালফ নিতে পারে। আর আচ্ছা, চয়েস অফ অ্যাডভান্টেজটা হচ্ছে স্যার এই দুইটা সমন্বয়ে সে একটা ডিসিশন নিতে পারে যে আমি এটাই ইউজ করব। এটা হচ্ছে স্যার হতে পারে আর কি, আমার ধারণা। চান্সে আপনি গালফের একটু ই করলেন, আমাদেরকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করলেন, তাই তো? জি স্যার। জি, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপনার প্রথমটার সাথে আমি 100% একমত, দ্বিতীয় এবং তৃতীয়টা কাছাকাছি গেছে। জি, আর কেউ কি বলবেন? আমরা এই পারস্পরিক আলোচনার মাধ্যমে সহজে অ্যাওয়ারনেসটা হয়ে যাবে আমাদের, আশা করি। নট অনলি অ্যাওয়ারনেস বাট অলসো ইমেজ। আপনারা বলেন, আর না বললে আমি বলবো এবার। এনিওয়ান? জি, আমরা আব্দুল্লাহর কাছ থেকে যা শুনেছি 100% কারেক্ট। আর এই জন্য আব্দুল্লাহকে কংগ্রাচুলেশন ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল ইস্যু।
এরপরে কামরুলের কাছ থেকে, কামরুল না, এইমাত্র কে বলে, শহীদুল ইসলাম। শহীদুল যা বলেছেন তার 33% কারেক্ট, 100% কারেক্ট, তার মানে 1/3। আর বাকি যারা বলেছেন তাদের প্রত্যেক অংশেরই আংশিক আংশিক করে আমরা কারেক্ট ধরতে পারি। আমি শুরু করছি। লার্নিং অ্যাডভান্টেজ দুজনেই ঠিক বলেছেন যে একবার যখন আপনার মধ্যে ওই জিনিসটার নাম ঢুকে যাবে এবং আপনি না দেখে ওইটার কথা মনে করতে পারবেন, তখন ওই সংক্রান্ত যে কোনো তথ্য আসলেই যেগুলো সম্পর্কে জানেন না সেগুলো সম্পর্কে শেখার চেয়ে যেটা সম্পর্কে আপনি আগে শুনেছেন সেটা সম্পর্কে শেখার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনি আইফোনের নাম জানেন বলে আইফোন সংক্রান্ত যে কোনো গল্প, যে কোনো তথ্য, যে কোনো পত্রিকার নিউজ, যে কোনো ফিচার, যে কোনো আর্টিকেল দেখলে সেটা পড়ার আপনার আগ্রহ তৈরি হবে। যখন আপনি দেখবেন যে আইটি ফিচারে যে আইফোন নতুন যে ফোনটা বের করতে চাচ্ছে সেটার ফিচার হবে অমুক অমুক অমুক, যেহেতু আইফোন নামটা আপনার জানা আছে, সো এই ফিচারটা পড়ার সম্ভাবনা আপনার বেশি। যে ফোনটার নাম আপনার টোটালি জানা নাই, জীবনে শোনেনও নাই, সেই সম্পর্কিত কোনো আর্টিকেল দেখলে আপনার পড়ার আগ্রহ তৈরি হবে না। কারো কাছে শুনলেও সেদিকে আপনার কান খাড়া হবে না। কিন্তু যেটার নাম আপনি জানেন সেটা সম্পর্কে নতুন কোনো তথ্য আসলেই আপনার কান খাড়া হয়ে যাবে, এই এই নাম তো আমি শুনেছিলাম। এই হলো আপনার অ্যাডভান্টেজ। আমি বিআইইউ নাম যত কাস্টমারের কাছে ঢুকিয়ে দিতে পারবো, তত বিআইইউ সংক্রান্ত এনি নিউজ, এনি অ্যাডভার্টাইজমেন্ট ওই কাস্টমারের নেক্সটে পড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আর যেই বিশ্ববিদ্যালয়ের নাম কাস্টমার জানে না, সেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো তথ্যই কাস্টমারদের পড়ার প্রতি বিশেষ কোনো আগ্রহ তৈরি হবে না, মানে সেটা সম্পর্কে আরো শেখার সম্ভাবনা অনেক কম থাকবে। এই হচ্ছে লার্নিং অ্যাডভান্টেজ। একবার কাস্টমারের কাছে নামটা পরিচিত করিয়ে দিতে পারলে ভবিষ্যতে আমাদের যে কোনো নতুন আপডেট কাস্টমাররা নিজে থেকেই শেখার সম্ভাবনা তৈরি হবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। প্লিজ কনফার্ম মি। জি স্যার। ওকে। আচ্ছা, কনসিডারেশন অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন তখন আপনি যে 5টা 7টা নাম সিলেক্ট করবেন যে এর মধ্যে থেকে একটা কিনবো, সেই 7টা বা 5টার সেটের মধ্যে আপনার নামটা তখনই ঢুকবে, মানে আপনার ব্র্যান্ডের নামটা বা এই ব্র্যান্ডের নামটা, আলোচ্য ব্র্যান্ডের নামটা তখনই ঢুকবে যখন আপনি সেটা সম্পর্কে জানবেন, সেটার নামটা আপনার জানা থাকবে এবং না জেনেও সেই নামটা আপনার মনে পড়বে। আপনি যখন এই অবস্থা তৈরি হবে আপনার মনে, তখন ওই ব্র্যান্ডটা আরো 5টা ব্র্যান্ডের সাথে তালিকায় ঢুকে যাবে। আপনি 5টা 7টাকে বাছাই করলেন যে এদের মধ্যে থেকে একটা কিনবো চিন্তা করছি, সেই 5টা 7টার তালিকার মধ্যে হুশ করে সেও ঢুকে যাবে, কারণ এর নামটা আপনি স্মরণ করতে এতদিন বসে বিভিন্ন বিজ্ঞাপন টিজ্ঞাপনের দেখে স্মরণে রাখতে পেরেছেন। এটাকে আমরা বলছি কনসিডারেশন অ্যাডভান্টেজ, যে সম্ভাব্য তালিকার মধ্যে সে ঢুকে যাবে। এম আই ক্লিয়ার? yes, আপনি ফোন কিনতে যাবেন, আপনি এর আগে রিয়েলমির নাম শুনেছেন, আপনি শাওমির নাম শুনেছেন, আপনি ইসের নাম শুনেছেন, এই যে অপ্পোর নাম শুনেছেন, স্যামসাং শুনেছেন, এরপরে হচ্ছে আইফোন শুনেছেন। তো আপনি যখন বাজারে যাবেন যে একটা মোবাইল কেনা দরকার, দেখি কেমন হয়, তো আপনার মনে মনে যে তালিকাগুলো থাকবে তার মধ্যে হুট করে রিয়েলমি ঢুকে যাবে, কারণ রিয়েলমি নামটা সাথে আপনি পরিচয় হয়ে গেছেন, রিয়েলমি আপনার মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছে, তো আপনার সম্ভাবনার তালিকায় রিয়েলমিও ঢুকে পড়বে। Am I clear? Consideration advantage? জি স্যার। ওকে। চয়েস অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি কিন্তু ওই 7টার মধ্যেই চয়েস করবেন, এর বাইরে চয়েস করার সম্ভাবনা খুবই সামান্য। যত ভালো জিনিস হোক, সম্ভাবনা হলো যে যে 6-7টার তালিকা আপনি পকেটে করে নিয়ে গেছেন, মাথায় করে নিয়ে গেছেন, ওগুলোর মধ্যে একটাতে টিক দিবেন। যেহেতু আপনি তালিকার মধ্যে আপনার মানে আমাদের কোম্পানিটা আপনার মধ্যে ঢুকাতে পেরেছি, তো সম্ভাবনা আছে যদি 7টা হয় তাহলে 7/1 সম্ভাবনা হচ্ছে যে আমারটাও হয়তো বিক্রি হয়ে যেতে পারে। যদি 3টার তালিকায় আমি ঢুকতে পারি তাহলে 33% সম্ভাবনা হচ্ছে যে আমারটাও সে কিনে ফেলতে পারে, টিক দিয়ে ফেলতে পারে কোনোভাবে। কিন্তু যদি আপনি এই অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করতে না পারেন কাস্টমারের মধ্যে, তাহলে ওই তালিকায় ঢোকার তো কোনো সুযোগই নেই। সে যে ফাইনালি আপনারটাই টিক দেবে এই সম্ভাবনা খুবই সামান্য। তো যদি আপনি কাস্টমারের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, প্রথমত সেই সম্পর্কে আরো জানবে, এটা হলো লার্নিং অ্যাডভান্টেজ, যেটা অন্য যার সম্পর্কে আগে তার মধ্যে অ্যাওয়ারনেস নাই সেটা সম্পর্কে জানার সম্ভাবনা কম। দ্বিতীয়ত
সে যে একটা সেট রেডি করবে যে এইগুলোর মধ্যে একটা কিনবো, সেই সেটের মধ্যে আপনার প্রোডাক্টের নাম ঢুকে যাবে। এবং তৃতীয়ত, সে যে ফাইনালি সিলেক্ট করবে কেনার জন্য, সেই সিলেকশনেও আপনার প্রোডাক্টের একটা সম্ভাবনা তৈরি হবে। যারা যারা নির্বাচনের কেনে, ওই যে নমিনেশনের ফর্ম কিনে, তাদের মধ্যেই তো একজন ফাইনালি নমিনেশন পায়, তাই নাকি? তাই না? যারা নমিনেশন ফর্ম কেনে না, তারা কেউ তো আর ওই সেটের মধ্যে, তালিকার মধ্যে ঢোকার কোনো সম্ভাবনাই নেই। ঠিক তেমনি আপনি যখন কাস্টমারের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারলেন, আপনি আসলে তালিকায় ঢুকে গেলেন কাস্টমারের মনে। এবং টুডে আর টুমোরো হতে পারে এই তালিকার মধ্যে থেকে আপনার নামটাই সে বেছে নেবে। সেটা 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে। তো এই অ্যাডভান্টেজ গুলো ক্রিয়েশন হয় যদি আপনি অ্যাওয়ারনেসটা কনফার্ম করতে পারেন কাস্টমারের মনে। এম আই ক্লিয়ার প্লিজ? যে আমি স্যার বলেছি হচ্ছে যে ভাগ্যের উপর হয়ে গেল। ইন্ট অফ কাস্টমার ইন থেকে আমি কথাগুলো বলেছিলাম, আর আপনি যেটা বলেছেন কোম্পানির ইন থেকে কথাগুলো বলেছেন। জি, আমি আমার কাস্টমার হিসাবে আমি আমার ওপিনিয়ন দিছি লার্নিং, কনসিডারেশন এন্ড চয়েসে। আর আপনি যেটা বলেছেন ওটা হচ্ছে কোম্পানির ইন থেকে এটা আপনি করেছেন, অ্যাওয়ারনেসটা করেছেন। আমার মনে হয় আমার মিস্টেকটা ওই জায়গাটায়, যে আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে অ্যাওয়ারনেস চিন্তা করছি। এমন কিছু হতে পারে। এখন ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখন তো ক্লিয়ার। ব্যাপারটা তো স্যার এমনই আর কি, লার্নিং অ্যাডভান্টেজ মানে হচ্ছে যেটা আমি এর আগে জেনেছি বাস এটা, আর কনসিডারেশন মানে হচ্ছে আমি তার সাথে সাথে আরো যে অপশনগুলো আছে না, সেগুলো। লার্নিং এর আগে জেনেছি না। লার্নিং অ্যাডভান্টেজ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন যে খবর আসবে সেগুলো কাস্টমারের জানার সম্ভাবনা বাড়বে যদি আপনি তার মাথায় ঢুকাতে পারেন। স্যার শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না আমার? এবার শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, লার্নিং অ্যাডভান্টেজটা হচ্ছে যে আগে জেনেছি সেটা না, বরং প্রতিনিয়ত নতুন নতুন যত তথ্য আসবে সবগুলো জানার সম্ভাবনা তৈরি হবে। হ্যাঁ, আগ্রহ জন্মায় যেটা আর কি। জি, সাপোজ আমার যদি অ্যাপেল সম্পর্কে আমার দুর্বলতা থাকে, দেন অ্যাপেলের দুর্বলতা না, অ্যাপেল নামটা আপনি আগে জানেন, সো অ্যাপেল সম্পর্কিত নতুন নতুন যে কোনো খবরই পড়ার সম্ভাবনা আপনার বাড়বে। আচ্ছা, আপনি আজকে পত্রিকায় পাবেন, কালকে পত্রিকা পাবেন, পরশু বন্ধুর কাছ থেকে শুনবেন। তো এই যত যা হবে সব হলো যেহেতু আগে অ্যাপেল সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে, সো এর উপরে ভিত্তি করে মানে আপনার মধ্যে একটা বাক্স ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারে জমা হতে থাকবে। কিন্তু যার মধ্যে আপনি যে কাস্টমারের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করতেই পারেন নাই, যত তথ্যই আসুক সেগুলো উপচে পড়ে যাবে, আশপাশ দিয়ে সরে যাবে, কিছুই জমা হবে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন প্লিজ? লার্নিং অ্যাডভান্টেজ, কনসিডারেশন অ্যাডভান্টেজ, চয়েস অ্যাডভান্টেজ। সৌরভ কি আছেন আমাদের সাথে? সৌরভকে আমরা পাচ্ছি না, তার সৌরভ এখনো বাক্সবন্দি আছে। ওকে, চয়েস অ্যাডভান্টেজটা আমরা শেষ করলাম। এরপরে আমরা যদি বলি one influential model of attitude change and persuasion, একটা মডেল এখানে আছে, সেটা হলো ইলাবোরেশন লাইকলিহুড মডেল। ইলাবোরেশন লাইকলিহুড মডেল, এই মডেলে বলা হচ্ছে যে কনজিউমারের মানে অ্যাটিটিউডটা চেঞ্জ হতে পারে এবং প্রভাবিত হওয়ার, অর্থাৎ এতদিন তার অ্যাটিটিউড ছিল একরকম, সে নতুনটা জানার পরে তার অ্যাটিটিউডটা এখন ওইটার দিকে ঝুঁকে গেছে, তার দৃষ্টিভঙ্গিটা ওইটার প্রতি দুর্বল হয়েছে বা আগ্রহী হয়েছে এবং ওইটার প্রতি সে ইন্টারেস্টেড হয়েছে, পারসুয়েশন ফিল করেছে। সেটি কিভাবে হয় সে সংক্রান্ত একটা মডেল দেখিয়েছেন, হলো ইলাবোরেশন লাইকলিহুড মডেল। এই মডেল তিনি তৈরি করেছেন। তো তার বক্তব্যটা হচ্ছে consumers may make choices based on brand awareness considerations when they have low involvement. আবার বলছি, consumers may make choices based on brand awareness considerations when they have low involvement. তারা যখন ওই ব্র্যান্ডের মধ্যে খুব বেশি ইনভলভ থাকে না, ওই জাতীয় প্রোডাক্টে খুব বেশি ইনভলভ থাকে না, তখন তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর উপর ভিত্তি করেই একটা চুজ করতে পারে। Low involvement results when consumers lack their
either purchase motivation or purchase ability. তো এই লো ইনভলভমেন্টটা কখন তৈরি হবে? যখন কনজিউমার্স ল্যাক আইদার পারচেজ মোটিভেশন, মানে হচ্ছে যে এইটা ওই ভালোটা কিনলেও যা মন্দটা কিনলেও বা ভালো মন্দ নিয়ে তার অত বেশি মাথা ব্যথা নাই, বা এটার ক্ষতি বা উপকার নিয়ে তার যখন অত বেশি মাথা ব্যথা থাকে না, ঠিক ওই সময়ে ওই অংশটুকুকে আমরা বলছি লো ইনভলভমেন্ট। আর পারচেজ অ্যাবিলিটি মানে বুঝাচ্ছি যে সে আসলে এর খুব বেশি মানে সে হলো আর্টসের লোক, সায়েন্সের টেকনিক্যাল জিনিস অত ভালো আসলে সে বুঝেও না, এজন্য তার ক্যাপাসিটি নাই যে এটার ভেতরে কনফিগারেশন বুঝে কিনবে, তখন সে লো ইনভলভ থাকে। তখন কি করে, তার মাথায় যে 3-4টা ব্র্যান্ডের নাম থাকে ওগুলোর মধ্যে থেকে সে একটা বাছাই করে নেয়। যেমন আপনি পড়েছেন সাপোজ এমবিএ, বিবিএমবিএ করেছেন, এখন আপনি একটা কোম্পানির ওই যে ইলেকট্রনিক গুডস পারচেজ করার দায়িত্ব পেয়েছেন। ইলেকট্রনিক গুডস বোঝার জন্য আপনার যে একটা ইঞ্জিনিয়ারিং নলেজ হলে যেটা ভালো হয় সেটা আপনার মধ্যে নাই। তো আপনি যখন পারচেজ ডিভিশনের হেড হবেন তখন আপনি কিন্তু কিনবেন কিসের ভিত্তিতে? আপনার মানে বাজারে জানেন যে এই সংক্রান্ত 3টা কোম্পানি আছে, তাহলে ওই কোম্পানির নামটা যদি বেশি শুনি ওইটাই কিনে ফেলি, কারণ আপনার ওইটার কনফিগারেশন বোঝার সাধ্য নেই। আপনাকে একটা কম্পিউটার কেনার দায়িত্ব দিয়েছে, আপনি চিন্তা করলেন যে র্যাম যত বেশি হয় তত বোধহয় এটা ফাস্ট হয়, তা আপনি একটা ভালো র্যাম দেখে মনে করেন একটা কিনে নিলেন। অথবা আপনার তাও ধারণা নাই, তো আপনি জানেন যে কম্পিউটার 3টা, একটা আছে ওই যে এটার কি বলে, হ্যাঁ ডেল আছে, তারপরে এইচপি আছে, এগুলো বেশি দেখেন। তো এইচপির নামই তো বেশি শুনি, টিভিতে যখন খবর টবর পড়ে তখন তো দেখি এইচপি ল্যাপটপের সামনে রাখে, তো এইচপি মনে হয় ভালো হবে, কিনে ফেলেন এইচপি। দ্যাট মিনস ইউ হ্যাভ লো ইনভলভমেন্ট। So when the customers have low involvement in purchasing situation, then customers usually depend on the brand awareness. So আপনার প্রোডাক্টটা যদি আসলে ওই ধরনের হয় যে ম্যাক্সিমাম কাস্টমাররাই খুব বেশি নেড়েচেড়ে বোঝে না, তখন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দারুণ ভূমিকা পালন করে। যেমন মনে করেন আমাদের এই যে প্রিন্সের যে অফারটা, ভেহিকেল ট্র্যাকিং, এই ভেহিকেল ট্র্যাকিং এর অ্যালগোরিদম সবাই বোঝে না, তখন সে কি করবে, তার জানা আছে যে বাংলাদেশে 3টা কোম্পানি ভেহিকেল ট্র্যাকিং করে, তো অমুকটার নাম বেশি শুনেছি। তো লোক যদি সৎ হয়, কোনো ঘুষ টুস নেওয়ার বিষয় না থাকে, তো সৎ হলে সে কি করবে, যেটার নাম বেশি শুনছে সে ওইটাকেই আস্তে করে চুজ করে ফেলবে। সুতরাং যখন এরকম জটিল প্রোডাক্ট হয়, সেই জটিল প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমাররা আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনি কোম্পানির পক্ষ থেকে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, এখানে আপনি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। ওকে, আমাদের এই লাস্ট অংশটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। আমরা এই যে কনজিউমার পারচেজ মোটিভেশন বললাম আর কনজিউমার পারচেজ এবিলিটি একটু আগে বললাম, এই দুটো ক্লিয়ার তো? দেখেন, পারচেজ মোটিভেশন বলা হচ্ছে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রোডাক্ট আর সার্ভিস। প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে তার অত ভাবনা নেই, একটা কিছু লাগানো দরকার, গাড়িতে নষ্ট হয়ে গেছে লাগানো দরকার, তাই লাগাবে। অথবা আপনি মনে করেন কোম্পানির পক্ষ থেকে আপনি মানে পারচেজ অফিসার, সো কোম্পানি বলছে একটা জিনিস কিনে আনতে, ভালো দেখে আপনি কিনে আনবেন, না ক্ষতি হলে কোম্পানির হবে, আমার তো কিছু হবে না। এইরকম যখন একটা ড্যাম কেয়ার ভাব থাকে, তখন হচ্ছে সে ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর উপর ভিত্তি করে একটা কিনে ফেলে, আরে এত ভাবনার কি আছে, বাজারে যেটা ভালো আছে একটা কিনে নিয়ে যাই। এটাকে আমরা বলছি কনজিউমার পারচেজ। তার কোনো মোটিভেশন নাই, কারণ এটা কিনলে তার ঘরের ওয়াইফও খুশি হবে না, বা তার বাসায় রান্নাটা খুব সুস্বাদু হবে তাও না, সে ডিউটি পালন করছে, কেনা দরকার কিনে আনতেছে। তো যখন পারচেজ মোটিভেশন না থাকে, জি প্লিজ, যেটা সস্তা কিনা যাবে সেটা চুজ করে, কখনো সস্তায়, কখনো মনে করেন যে সে সস্তাও চিন্তা করে না, সে চিন্তা করলো যে ভালো দেখে একটা কিনলেই হয়। আপনার পদ্মা ব্রিজে ভালো লাগালেন না খারাপ লাগালেন, এটা নিয়ে আপনার তো অত মানে ভেতরে কোনো মোটিভেশন নাই। আপনার ডেইলি ডিউটির একটা হচ্ছে যে এই জিনিসপাতি কিনতে হবে, সো কিনে আনলেন। সেই হিসেবে আপনি যেটার নাম বেশি শোনেন বা যে আপনার কাছে অ্যাপারেন্টলি যেটা ভালো মনে হচ্ছে, ওটা নিয়ে অত ভেতরে মানে ঘাটাঘাটির সময়ও নেই, আপনার আগ্রহ নেই। এই জায়গাটুকুই আমরা বলছি কনজিউমার্স পারচেজ মোটিভেশনটা হচ্ছে লো। আর পারচেজ অ্যাবিলিটি হচ্ছে আসলে ওইটা নিয়ে ঘাটাঘাটি করার যোগ্যতা আপনার নেই।
অথবা প্রোডাক্টটাই এমন যে ভেতরে ঢুকে দেখার কিছু নাই। আপনি শ্যাম্পু কিনবেন, এই শ্যাম্পু আসলে কোনটা যে ভালো এটা বাছাই করার কোনো ক্যাপাসিটি আপনার নাই। আপনি দেখেন চুলে দিলে সবই তো হয়, ফেনা হয়। তো একটা দেখে টেকে মোটামুটি টিভিতে পত্রিকায় যেটা বিজ্ঞাপন দেখি, এরপরে এই আশপাশে দেখি, বা যেটার মানে বাহ্যিক মনে হচ্ছে একটা কিনে নিয়ে গেলাম ঘরে, এই হচ্ছে পারচেজ এবিলিটি। কিন্তু এখানে আপনি একটা কাজ করেন, সেটা হলো যেটার নাম কোনোদিন শোনেন না সেটা খুব সযত্নে অ্যাভয়েড করেন। দেখতে যত সুন্দর হোক না, এটা তো কেনা যাবে না, নামই শুনি নাই কোনোদিন। তো কাস্টমাররা যখন পারচেজ মোটিভেশন না থাকে, যখন পারচেজ এবিলিটি না থাকে, তখন অ্যাওয়ারনেসটা দারুণ ভাবে তাকে হেল্প করে। তো আপনি যদি সেই প্রোডাক্টের ব্যবসায়ী হন, মার্কেটার হন, সো আপনার মার্কেট অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা ফরজ হয়ে যায়। যে কাস্টমার তো প্রোডাক্ট কম্পেয়ার করে দেখার যোগ্যতাও নেই, আগ্রহ নেই। তো তার মাথায় আমি যত বেশি এটা প্রতিবিম্বিত করতে পারবো, প্রতিধ্বনিত হবে, তত বেশি আমারটা বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়বে। আর যেখানে কাস্টমার কোয়ালিটি বোঝে সেই জায়গাটা ভিন্ন, সেখানে আপনি ইমেজটা হচ্ছে মূল বিষয়। তা আমরা ইলাবোরেশন লাইকলিহুড মডেল কি ক্লিয়ার হয়েছি? জি স্যার। নামগুলোই বিটকিটে, তা নাহলে আরো সহজে বোঝা যেত। এর পরের আলোচনা হচ্ছে হাউ ডু উই ক্রিয়েট ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা আমি আগেই বলেছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিভাবে ক্রিয়েট করব? আমরা একটা শব্দ দিয়ে বলবো, রিপিটেড এক্সপোজার। যেটা আগেও বলেছি, বারবার তার সামনে উপস্থাপন করাটাই হচ্ছে একমাত্র উপায়। ব্র্যান্ডিং এর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একমাত্র পন্থা হচ্ছে রিপিটেড এক্সপোজার। তো দি মোর এ কনজিউমার এক্সপেরিয়েন্সেস দ্য ব্র্যান্ড বাই সিইং ইট, দেখতে দেখতে যত তার মানে চোখটা অভিজ্ঞ হয়ে যাবে, হিয়ারিং ইট, শুনতে শুনতে কানটা তার যত এ ব্যাপারে পরিচিত হয়ে যাবে, অর থিঙ্কিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে ভাবতে ভাবতে যখন তার মাথাটাও পরিপক্ক হয়ে যাবে, the more likely he or she is to strongly register the brand in memory. মেমোরিতে সেটা তত শক্তিশালীভাবে রেজিস্টার হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওকে, ঠিক এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হচ্ছে যে, সরি, কোরআনের একটা আয়াত হচ্ছে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার মানে ইসলামের ব্র্যান্ডিং করা, ইসলামের রিকগনিশনটা করাটার এটা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, যে শুধু মানুষের আল্লাহর কথা, রসুলের কথা আপনি শুনিয়ে দেন, সে ইসলাম গ্রহণ করবে না করবে সেটা তার ব্যাপার, তার মানে কপালের ব্যাপার। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে এটার ব্র্যান্ডিং এ খুব বেশি ভূমিকা রাখা, অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। সে বারবার শুনতে শুনতে আল্লাহর নাম, রসুলের নাম, পরকাল, জীবনের জন্য করণীয়, উপকার কি, ক্ষতি কি, এই সমস্ত বারবার শুনতে শুনতে কোনো একদিন তার মাথায় ক্লিক করে ফেলতে পারে, সম্ভাব্য কাস্টমার হিসেবে সে তালিকায় আসতে পারে। সো আপনি এজ এ মুসলিম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আপনি যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। তো দেখেন, ব্র্যান্ডিং কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আমরা উদাহরণ হিসেবে দেখেন ইন্টেল ইনসাইডের একটা লোগো দেখি। ইন্টেল ইনসাইড কিসের বলেন তো? ইন্টেলার। হ্যাঁ, ইন্টেলের এই স্লোগানটা কিন্তু আমরা সবাই মোটামুটি পরিচিত, ইন্টেল ইনসাইড। হ্যাঁ, এরপরে আমাদের ই মন্ত্রী জানো কে, টেকনোলজি মন্ত্রী জানো কে? মোস্তফা জব্বার। এনার নাম জানেন না এমন কোন লোক আছে বাংলাদেশে? বিজয় কিবোর্ড। বলেন তো কিভাবে সে ব্র্যান্ডিং করতে পেরেছে বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পেরেছে? স্যার বিজয় কিবোর্ড। বিজয় কিবোর্ড, রাইট। কম্পিউটার খুললেই ওনার ছবি আমাদেরকে দেখতেই হবে, এখন নামটা উঠবে। সো ওনার চেয়ে বড় বড় বিজ্ঞানীদের নাম না জানলেও আমরা ওনার কথা খুব ভালো জানি, যে বাংলাদেশে কম্পিউটারের লোক একজন থাকলে তিনি আছেন মোস্তফা জব্বার। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আসলে তিনি সাকসেস হয়েছেন, কোনো সন্দেহ নেই। এরপরে আসেন ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজ সংক্রান্ত আমরা যদি বলি যে ক্রিয়েটিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাই ইনক্রিজিং দ্য ফ্যামিলিয়ারিটি অফ দ্য ব্র্যান্ড থ্রু রিপিটেড এক্সপোজার। অর্থাৎ বারবার দেখালে তো আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো, কিন্তু অ্যাওয়ারনেস হলেই কি সে কিনবে? হ্যাঁ, কিনবে, যদি সেটা লো ইনভলভমেন্ট প্রোডাক্ট হয় আর লো পারচেজিং ক্যাপাসিটি
ধরনের কাস্টমার হয়, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভালো একটা কাজ করবে। কিন্তু এটা তো সব প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে না। এক্ষেত্রে আমরা বলছি স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ক্যাটাগরি or other relevant purchase or consumption cues. সরি, আমরা ইমেজের অংশটা এখানে আসছি। যে ইমেজের ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাট্রিবিউটসটাকে ফোকাস করতে হবে, আর হলো ব্র্যান্ড বেনিফিটস। একবার যখন আপনি গ্রামীণফোনের নাম জেনে গেলেন, এরপরে গ্রামীণফোনের কাজ হচ্ছে গ্রামীণফোন কেন ভালো সেটা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া। স্ট্রং নেটওয়ার্ক, দূরত্ব যতই হোক কাছে থাকুন, আপনাকে কাছে রাখবে, আপনাকে একেবারে ঘরের হোমলি পরিবেশ দিবে। স্যার গ্রামীণফোন নামের মাঝখানে স্যার স্পেস দেওয়া নাই, ওই জন্যই দূরত্ব যতই হোক কাছে থাকবে। আচ্ছা, চমৎকার বলেছেন তো। এটা কি আপনার বানানো নাকি? না স্যার, এটা ডক্টর ইউনূসের বানানো স্যার। আচ্ছা আচ্ছা, ফাইন। এই লোকটা আসলে গ্রামীণ সংক্রান্ত প্রত্যেকটা কোম্পানিরই নামের মাঝখানে স্পেস আছে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ অ্যাক্সেসরিজ, গ্রামীণ গার্মেন্টস, সবগুলো স্পেস আছে, শুধু গ্রামীণ ফোনের নামের ক্ষেত্রে কোনো স্পেস নাই। ডক্টর ইউনূস ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ। তো ব্র্যান্ড অ্যাট্রিবিউটস আর ব্র্যান্ড বেনিফিটস, এটা যদি আপনি কনফার্ম করতে পারেন, যত বেশি পারবেন তত তার কাস্টমারের মধ্যে ব্র্যান্ড ইমেজটা প্রতিষ্ঠিত হবে। আমরা এটাকে এক শব্দে বলছি, ব্র্যান্ড ইমেজের আরেকটা নাম বলছি ব্র্যান্ড অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হলো সম্পৃক্ততা। আবারও বলছি, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সম্পৃক্ততা। ব্র্যান্ডের প্রতি কাস্টমারের সম্পৃক্ততা তত বৃদ্ধি পাবে। এই সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার আমরা দুটো ওয়ে বলছি। একটা হলো ব্র্যান্ড অ্যাট্রিবিউটস, যেটাকে আমরা বলছি ডেসক্রিপটিভ ফিচার্স দ্যাট ক্যারেক্টারাইজ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের যে বাহ্যিক যে ফিচার গুলো, যেগুলো বর্ণনা করা যায়, সেই ফিচার গুলো। আর ব্র্যান্ড বেনিফিটস হচ্ছে পার্সোনাল ভ্যালু অ্যান্ড মিনিং দ্যাট কনজিউমার্স অ্যাটাচ টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস অ্যাট্রিবিউটস। কাস্টমাররা যখন এটার প্রতি একটা ভালো লাগা, যে ওই সার্ভিস মানেই হচ্ছে এরকম একটা, এই যে ভালো লাগাটুকু সে এর সাথে জড়িয়ে ফেলে, সেটাকে আমরা বলছি ব্র্যান্ড বেনিফিটস। তো অ্যাট্রিবিউটস আর বেনিফিটস এর সমন্বয় হচ্ছে ব্র্যান্ড ইমেজ। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম অ্যাডভান্টেজ অফ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর সুবিধা কি? এখন আমরা দেখতে পাচ্ছি স্ট্রেংথ অফ ব্র্যান্ড অ্যাসোসিয়েশন। যদি অ্যাসোসিয়েশন তথা ইমেজটা বাড়াতে পারেন, তার মানে অ্যাট্রিবিউটস আর বেনিফিটস এর বিষয়গুলো কাস্টমারের মনের মধ্যে ঢোকাতে পারেন, তাহলে কি সুবিধা? দেখেন, এখন কি আপনারা মানে বেশি বোর্ড হয়ে যাচ্ছেন কিনা? স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, প্রথমে আপনি দেখবেন যে ব্র্যান্ড, দি মোর ডিপলি এ পারসন থিংকস অ্যাবাউট প্রোডাক্ট ইনফরমেশন or relates to its existing brand knowledge, যত বেশি কাস্টমার ওইটা সম্পর্কে ভাববে, ওইটার সাথে কোনো কিছুর তুলনা করবে, ব্র্যান্ডের কোনো একটা বেনিফিট, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে, the stronger the resulting brand associations will be, ততই কাস্টমারের মনে ব্র্যান্ডটা স্ট্রং হতে থাকবে। আর বললাম না, দ্বিতীয় হচ্ছে ফেভারেবিলিটি অফ ব্র্যান্ড অ্যাসোসিয়েশন। যদি একবার ব্র্যান্ড অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে পারেন, মানে ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করতে পারেন, তাহলে সেটা আপনাকে ফেভার দিবে বিভিন্ন সময়। ক্রাইসিসের সময়ও কাস্টমাররা আস্থা রাখবে হচ্ছে ওই ব্র্যান্ডের উপরে, যেটার অ্যাসোসিয়েশনটা তার মধ্যে বেশি। ইউনিকনেস অফ ব্র্যান্ড অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে যে অ্যাসোসিয়েশনটা যত ইউনিক হবে, তত সেটা কাস্টমার অ্যাকসেপ্টেন্স বাড়বে। যে শুধু অমুক কোম্পানি শক্তিশালী ব্র্যান্ড, মানে শক্তিশালী নেটওয়ার্ক দেয়, আর কেউ দেয় না। শুধু অমুক কোম্পানি সবচেয়ে দীর্ঘস্থায়ী পণ্য দেয়, শুধু অমুক কোম্পানি সবচেয়ে বেশি কিস্তিতে প্রোডাক্ট মানে দাম পরিশোধ করার সুযোগ দেয়। এই যে ইউনিকনেস অ্যাসোসিয়েশনটা, এই ইউনিকনেসটা আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে আরো বাড়াবে, ইকুইটিটাকে আরো বাড়াবে। মোদ্দা কথা এই হচ্ছে আমাদের কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি। কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি, আমরা এই বইয়ের যে প্রথম পার্ট, সেই পার্টটুকু আমরা শেষ করলাম। ব্র্যান্ড কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি বা সিবিবিই। আমরা যদি আমাদের ইসে ফিরে যাই, সামারিতে ফিরে যাই, এই হচ্ছে আমাদের ব্র্যান্ড ইকুইটি, মানে আজকের আলোচনার সারমর্ম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড ইকুইটির মূল কথা হচ্ছে ব্র্যান্ড নলেজ। ব্র্যান্ড নলেজের দুটো পার্ট, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা ব্র্যান্ড ইমেজ।
অ্যাওয়ারনেস হচ্ছে রিকগনিশন এন্ড রিকল, ইমেজ হচ্ছে অ্যাট্রিবিউটস এন্ড বেনিফিটস। জি, আজকের সামগ্রিক এই ব্র্যান্ড রিকগনিশন, ব্র্যান্ড নলেজের আলোচনায় কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? রাশেদুজ্জামানের কোনো কথা আজকে আমরা শুনিই নাই। স্যার আসসালামু আলাইকুম, বাজার থেকে আসলাম স্যার মাত্রই। আচ্ছা, বাজার থেকে রেকর্ডিং দেখেছেন? জি স্যার। আচ্ছা, রেকর্ডিং এর জন্য গুরুত্ব দিচ্ছেন খুব। জি জি, বোঝা গেছে।